নমস্কার। ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ এর পক্ষ থেকে আমি সকলকে এখানে আজকের এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ গত 11 বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে চলেছে। তার ভেতরে আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন ইনস্টিটিউটের কাজ রয়েছে, সেরকম একই সঙ্গে দেশের ভেতরেরও বিভিন্ন বিষয় নিয়ে ইনস্টিটিউট কাজ করে এবং ইনস্টিটিউটের হেডকোয়ার্টার যেহেতু কলকাতায়, সেই কারণে বাংলার বিভিন্ন পুরোধা ব্যক্তিত্বকে নিয়েও ইনস্টিটিউটের বহু প্রকাশনা এবং আমরা তাদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বহু মানুষে যেরকম বাংলার নবজাগরণের ক্ষেত্রে বহু মানুষ যেরকম একঝাঁক মানুষ একটা সময় এই বাংলা তথা দেশের রেনেসার ক্ষেত্রে একটা বড় অবদান রেখেছিলেন, তাদের একটা জয়ন্তী পালন একই সময় হয়ে চলছে। তার ভেতরে একজন অত্যন্ত পুরোধা ব্যক্তিত্ব অবনীন্দ্রনাথ ঠাকুর। তাই আজকে ইনস্টিটিউটের পক্ষ থেকে, আইএসসিএস ইনস্টিটিউট অফ সোশ্যাল কালচারাল স্টাডিজ এর পক্ষ থেকে আমরা একটি ওয়েবিনারের আয়োজন করেছি, যেটির নাম সার্ধ শতবর্ষে অবনীন্দ্রনাথ ঠাকুর ফিরে দেখা। এই আজকের এই আলোচনা সভায় সমন্বয়কারী হিসেবে উপস্থিত আছেন আমাদের বহু পরিচিত ব্যক্তিত্ব, গ্রন্থ সম্পাদক, সমালোচক, বহু মানুষের কাছে আপনজন শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়। বক্তা হিসেবেও বহু বুধমণ্ডলী আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত আছেন, শিল্প সমালোচক নানক গঙ্গোপাধ্যায় আছেন, ভারতীয় তুলনামূলক সাহিত্য বিভাগের অসম বিভাগ শিলচরের অধ্যাপক ডক্টর সুমন গুণ মহোদয়। এরা সকলেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বিষয়কে আমাদের সামনে আজকে এই ওয়েবিনারেতে তুলে ধরবেন। আমরা তাদের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যে মানুষের সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন যে যিনি দেশকে উদ্ধার করেছিলেন আত্মনিন্দা থেকে, আত্মগ্লানি থেকে, নিষ্কৃতি দান করে তার সম্মানের পদবি উদ্ধার করেছেন, তাকে বিশ্বজনের আত্ম উপলব্ধিতে সমান অধিকার দিয়েছেন, সেই শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর, শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর 1278 সালের 23শে শ্রাবণ অর্থাৎ 7ই আগস্ট 1871 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং উত্তরাধিকার সূত্রেই তিনি তার শিল্প স্বাধীনতার দীক্ষা, শিল্প সাধনার দীক্ষা, সাধনার অধিকার তিনি পেয়েছিলেন। কারণ তার পিতা গুণেন্দ্রনাথ ছিলেন আর্ট কলেজ স্কুলের প্রথম যুগের একজন কৃতি ছাত্র। এবং অবনীন্দ্রনাথ শুধুমাত্র শিল্পের দিকে নয়, আপনারা সকলেই জানেন সাহিত্যের দিকেও কিভাবে তার প্রতিভা বিকশিত হয়েছিল। শুধু সাহিত্য শিল্প নয়, আরো অনেক ক্ষেত্রে আমরা অবনীন্দ্রনাথকে বিভিন্নভাবে তার প্রতিভার স্বাক্ষর রাখতে আমরা দেখি। অবনীন্দ্রনাথ একজন মানুষ হিসেবেও একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। সেটা অবনীন্দ্রনাথের স্মৃতিকথা থেকে, অন্যান্যদের স্মৃতিকথা থেকে জানতে পারি। আমার তো ব্যক্তিগতভাবে আমি অবনীন্দ্রনাথকে জানি মোহনলাল গঙ্গোপাধ্যায়ের দক্ষিণের বারান্দা বইটি পড়ে। যখন আমি স্কুলে পড়তাম তখন প্রথম মোহনলাল গঙ্গোপাধ্যায়ের দক্ষিণের বারান্দা বইটি আমার হাতে আসে এবং সেখান থেকে একজন অদ্ভুত বাঙালি ব্যক্তিত্বকে, অদ্ভুত একজন মানুষকে আমি প্রথম খুঁজে পাই, যিনি তার প্রতিভার স্বাক্ষর কিভাবে প্রতিটি ক্ষেত্রে রেখেছিলেন সেটা আমরা জানতে পারি। এই মানুষটি শুধুমাত্র একজন শিল্পী ছিলেন তা নয়, সাহিত্যিক ছিলেন তা নয়, তিনি একজন সত্যিকারের সাধক ছিলেন। অবনীন্দ্রনাথের সম্পর্কে আমরা একটা সুন্দর বর্ণনা পাই অবনীন্দ্রনাথের লেখাতেই। আমি পড়েছিলাম অনেকদিন আগে যে অবনীন্দ্রনাথকে কেউ বলেছিলেন যে তুমি একটু সাধনা করো, আজকে কিছু সাধনার মাধ্যমে কিছু অর্জন করার চেষ্টা করো। তো অবনীন্দ্রনাথ একদিন ভোরবেলা জোড়াসাঁকোর ছাদে উঠে যখন সূর্যোদয় হচ্ছে ধ্যানে বসেছিলেন। কিছুক্ষণ পরে তিনি তার চোখ যখন খুললেন, তিনি চোখ খোলার পরে দেখলেন যখন তার সামনে সেই পূর্ব দিগন্তের সূর্য উঠছে, তিনি তখন তার বক্তব্য ছিল যে তার সাধনা হচ্ছে চোখ বুঝে কোনো আধ্যাত্মিক সাধনা নয়, যা দৃশ্যপটে তিনি দেখছেন সেটাকেই লেখায় তুলিতে ফুটিয়ে তোলা, সেটাই তার সাধনা ছিল।
সেই রকমই একজন সাধক ছিলেন অবনীন্দ্রনাথ। আমার কাছে একটা উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা ছোট্ট চিঠি উমাপ্রসাদ মুখোপাধ্যায়কে অবনীন্দ্রনাথ লিখেছিলেন, সেটা বলে আমি আমার প্রারম্ভিক বক্তব্য আমি শেষ করব। উমাপ্রসাদকে লিখেছিলেন, সেই সময় উনি কালিম্পং এ গেছিলেন, কার্শিয়াং এ গেছিলেন। কার্শিয়াং এ গিয়ে তিনি উমাপ্রসাদকে একটা চিঠি লেখেন, প্রিয় বরেশু, আমি পূজার পূর্বেই তোমাদের কাউকে না খবর দিয়ে পাহাড়ে পালিয়ে এসেছি। এখানে গাছপালা, মেঘ, পাথর, আলো অন্ধকারের সঙ্গে বসে বসে পরিচয় করছি। সৃষ্টির মধ্যে চোখ মন ডুবে রইল। রচনার প্রেমে পড়েই দিন যাচ্ছে। রচয়িতার সঙ্গে প্রেম কবে হবে তাই ভাবছি। ছবি যে আঁকছে সে তার ছবি দেখিয়ে আমাকে ভুলিয়ে রাখলে, নিজে ধরা দিলে না। এরই বেদন থেকে মনে জাগছে। এইখানে এসে মনে ভেবেছিলাম গোটা কতক লেকচার লিখব, কিন্তু কিছুই হচ্ছে না। মন নিরুদ্দিষ্ট যে তাকেই খুঁজে বেড়াচ্ছে। আমি সুদূরের প্রিয়াসী, তোমারই শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর। এই সাধক ব্যক্তিত্ব অবনীন্দ্রনাথের আজকে এই বছর 150 বছর আমরা উদযাপন করছি। এই ধরনের মানুষের বহু কিছু জিনিস আমরা হয়তো সবটা জানতে পারি না, জানি না, সবটা পড়ে ওঠা সম্ভব নয়। আজকে আমাদের মাঝে বুধমণ্ডলী রয়েছেন, তারা সেই অজানা অচেনা অবনীন্দ্রনাথের খোঁজ আমাদের সামনে দেবেন। আমরা ঋদ্ধ হব, আমরা এখান থেকে জেনে আমরা নিশ্চিতভাবে এই ওয়েবিনারে অংশগ্রহণ করে আমরা অনেক বেশি আরো জানতে পারবো। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের বুধমণ্ডলীর যিনি সভাধ্যক্ষ রয়েছেন শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আমি মাননীয় শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব এরপর সভাটি, আজকের এই ওয়েবিনারটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। অবনীন্দ্রনাথের কথা যখনই আসে তার সঙ্গে কোথাও ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ জড়াবেনই। কিন্তু বোধহয় একটা ছোট্ট ইঙ্গিত ছিল উদ্বোধক আহ্বায়কের ভাষণের মধ্যে, যে ঠাকুরবাড়িতে কিন্তু খুব স্বতন্ত্র পরিচয়, স্বতন্ত্র মর্যাদায় এবং একটা খুব চিহ্নিত স্বাতন্ত্র্যে নির্দিষ্ট দুটো আলাদা বাড়ি। আর রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আছে যে একেবারে ঘরবন্দি, নানা রকম বাধায় প্রপীড়িত বালক রবীন্দ্রনাথ তাকিয়ে তাকিয়ে দেখেন ও বাড়িতে, গুণেন্দ্রনাথদের বাড়িতে, সেখানে গানের জলসা হচ্ছে, তার গান ভেসে আসে। একটা সংস্কৃতির অনেক স্বচ্ছন্দ সাবলীল বহতা ও বাড়িতে ছিল, এবং সেটা কোথাও রবীন্দ্রনাথকে টানত, আকর্ষণ করত, এবং বহুদিন পর্যন্ত কিন্তু ওই বাড়ি থেকে বিচ্ছিন্ন আলাদা একটা দূরত্বে রবীন্দ্রনাথের অবস্থা। তাই অন্য একটা সংস্কৃতি ওই বাড়িতে তৈরি হয়েছিল, গুণেন্দ্রনাথদের বাড়িতে। আর এখানে অনেক বাধ্যবাধক একটা সংস্কৃতি দানা বেঁধে রবীন্দ্রনাথকে কোথাও খুব আবদ্ধ, সংকুচিত করে রেখেছিল অনেকদিন। এবং কোথাও রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথের সংযোগে পরে ওই যোগাযোগটা তৈরি হয়েছিল যেন প্রায় দুটো আলাদা সংস্কৃতির যোগাযোগ। এবং তার উত্তর ফল আমরা অবনীন্দ্রনাথেও যেমন পেয়েছি, তেমনি রবীন্দ্রনাথও পেয়েছি। তাই কোথাও ওই রবীন্দ্র অবনীন্দ্র জোড়াসাঁকোর দুই বাড়ি আর দক্ষিণের বারান্দায় কোথাও যেন ওই দু বাড়ির হাওয়া চলাচল করত, তারই ছবি ফুটে ওঠে মোহনলালের লেখায় বা ঘরোয়া জোড়াসাঁকোর ধারের মতো। তাই আমি প্রথমেই আমার বন্ধু সুশান্ত দত্তগুপ্তকে ওই রবীন্দ্র অবনীন্দ্র যোগ এবং হয়তো তার মধ্যে বিযোগেরও একটা
কবি যদি তুলে ধরেন, সেই পটি নানক এবং পরশুমন যদি অবনীন্দ্রনাথের যে দুটো সত্তা আমাদের কাছে খুব প্রবলভাবে চলে এসেছে, আমাদের সংস্কৃতিকে ঋদ্ধ করেছে, তার শিল্পী সত্তা এবং তার লেখক সত্তা, রংরেখা এবং ভাষা, এবং একটার সঙ্গে আরেকটা কি অবলীলায় জড়িয়ে যেতে পারে, একটা আরেকটার অঙ্গ হতে পারে, একটা আরেকটার ভাষাও হয়ে উঠতে পারে, তার প্রায় একটা অ্যাডভেঞ্চার, সেটাকে ওরা দুজনে আরো স্পষ্ট করবেন, আরো প্রকাশ করবেন, এই ধরে নিয়ে আমি সুশান্তকে প্রথম বলতে অনুরোধ করছি। ধন্যবাদ শ্রমিকদা। এই আলোচনা চক্রে যোগ দিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ, তবে আমার যোগ্যতা সম্বন্ধে আমি সন্দিহান। যেটুকু জানি অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে, সেটা বিশ্বভারতীর সঙ্গে কয়েক বছর যুক্ত থাকার জন্য। আমার পেশাগত বিষয়বস্তু হচ্ছে পদার্থ বিজ্ঞান, শিল্প চর্চার থেকে আপাত দৃষ্টিতে অনেক ব্যবধানে। তাই আমি অবনীন্দ্রনাথকে অনুকরণ করেই বলি, যা তিনি আশুতোষ মুখোপাধ্যায়কে রানী বাগেশ্বরী অধ্যাপক নিয়োগের সময় বলেছিলেন, আমি আর্ট সম্বন্ধে যা খুশি যেমন করে খুশি যা তা অবশ্যই যা জানি না বকে যেতে পারবো এই ভরসা পেয়েছি। এই প্রসঙ্গে উদ্যোক্তাদের কাছ থেকে কয়েকটি কোইন্সিডেন্টাল বা কাকতালীয় ঘটনাকে উল্লেখ করে আমার বক্তব্য সাজাবো, যার জন্য শ্রমিকদার কাছে অনেক ধন্যবাদ। উনি ইতিমধ্যেই সেটা আমাকে সেই অবকাশটা দিয়েছেন। অবনীন্দ্রনাথের জন্ম 1871 সনে, রবীন্দ্রনাথের 10 বছর পরে। প্রয়াণ 1951 সনে, রবীন্দ্রনাথের 10 বছর পরে। তাই আমার বিষয়টি অবন ঠাকুর রবি কাকার প্রেরণায়। অবনীন্দ্রনাথের নিজের কথায়, চিত্রাঙ্গদার পরে এই হলো রবি কাকার সঙ্গে আমার প্রথম আর্ট নিয়ে যোগ। তারপর থেকে এতকাল রবিকার সঙ্গে বহুবার আর্টের ক্ষেত্রে যোগাযোগ হয়েছে, প্রেরণা পেয়েছি তার কাছ থেকে। আজ মনে হচ্ছে আমি যা কিছু করতে পেরেছি তার মূলে ছিল তাঁরই প্রেরণা। অবনীন্দ্রনাথের মধ্যেকার অদ্বিতীয় কথা শিল্পীটিকে রবীন্দ্রনাথই আবিষ্কার করেছিলেন এবং তাঁরই চেষ্টায় আমরা পেয়েছি ছবি লেখেন অবন ঠাকুর। রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে বলেছিলেন, তুমি লেখো না, যেমন করে তুমি মুখে মুখে গল্প করো তেমনি করেই লেখো। তাঁরই উৎসাহে তিনি লিখলেন শকুন্তলা কথার ছবি। কথা দিয়ে ছবি আঁকা শুরু হলো শকুন্তলা থেকে, তারপর রাজকাহিনী, তীরের পুতুল, ভূতপত্রীর দেশ, বুড়ো আংলা, নালক প্রভৃতি কথা চিত্র। অবনীন্দ্রনাথকে আমরা বিশেষভাবে চিনি শিল্পী হিসেবে, কিন্তু সাহিত্যের ওপরও ছিল তাঁর অসাধারণ দখল, যে ব্যাপারে আমরা পরে নানকবাবু ও সুমন বাবুর কাছে বিশদভাবে শুনব। তিনি ছিলেন চিত্রকলা এবং সাহিত্য প্রতিভার সম্পূর্ণ সমন্বয়। উল্টো দিকে রবীন্দ্রনাথকে জগৎ মূলত কবি রূপেই জানে। তিনি লিখেছেন, শঙ্খঘণ্টা বাজিয়ে যারা আমাকে উচ্চ মঞ্চে বসাতে চান তাদের আমি বলি আমি নিচেকার স্থান নিয়েই জন্মেছি। যারা মাটির কোলের কাছে আছে আর যারা মাটির হাতে মানুষ, যারা মাটিতেই হাঁটতে আরম্ভ করে, শেষকালে মাটিতেই বিশ্রাম করে, আমি তাদের সকলের বন্ধু, আমি কবি। কে এই কথা লিখছেন? যিনি জীবনে 15,000 কবিতা ছাড়াও 2,000 গান রচনা করেছেন, 15টি উপন্যাস লিখেছেন এবং সর্বোপরি 1700-র ওপর ছবি এঁকেছেন। তাই অবনীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ দুজনে পরস্পরের পরিপূরক, কমপ্লিমেন্টারি। দুজনেই শিল্প, সঙ্গীত এবং সাহিত্য জগৎকে একাধারে দেখেছেন। উপযুক্ত বিশ্লেষণ থেকে দুই মহান ব্যক্তিত্বের সমন্বয়ের যে জায়গাটা প্রথমে আলোচনা করব, তা হলো শিল্পের মধ্যে হোলিজম, সাকল্যবাদ বা শিল্পকে দুজনে কেমন হোলিস্টিক বা সামগ্রিক আকারে দেখেছেন। শিল্প ও ভাষা পর্যায়ে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলীতে অবনীন্দ্রনাথ লিখছেন, ছবির ভাষা, কথার ভাষা, অভিনয়ের ভাষা ও সঙ্গীতের ভাষা, এইরকম নানা ভাষা এ পর্যন্ত মানুষ কাজে খাটিয়ে আসছে। এর মধ্যে সঙ্গীত শুধু যা বলতে চায় কিংবা মন যখন কাঁদাতে চায় বা হাসাতে চায়, কাকতি মিনতি জানাতে চায়, তখন ছবির ভাষা ও কথার ভাষাকে অবলম্বন না করেও
নিজের স্বতন্ত্র ভাষার মেঘ মূর্ছনা ইত্যাদি সুব্যক্ত হয়ে উঠতে পারে। রঙের ভাষারও এই ক্ষমতা ও স্বাধীনতা আছে। আকাশের রূপ নেই, কিন্তু রঙের আভাস নিয়ে সে কথা বলে। আর সেসব ভাষা কথিত, চিত্রিত, অভিনীত সমস্তই এ ওর আশ্রয় অপেক্ষা করে। সুর আর রূপ, বলা ও দেখা, এরা সব কেমন মিলে জুলে কাজ করে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। সমান্তরাল ভাবে রবীন্দ্রনাথ শ্রাবণ সন্ধ্যা নামক ভাষণাবলীর অন্তর্গত ভাষণে বলছেন, জল স্থল আকাশ একেবারে ভরে দিয়েই বলতে চায়, কিন্তু সে তো কথা দিয়ে হবার জো নেই, তাই সে একটা সুরকে খুঁজছে। জলের কল্লোলে, বনের মর্মরে, বসন্তের উচ্ছ্বাসে, শরতের আলোকে, বিশাল প্রকৃতির যা কিছু কথা, সে তো স্পষ্ট কথায় নয়, সে কেবল আভাসে, ইঙ্গিতে, কেবল ছবিতে, গানে। কথা ও গানের তুলনার বিষয়টিকে অতি অপরূপ ব্যাখ্যায় উপস্থাপিত করে কবি বলেন, কথা জিনিসটা মানুষের আর গানটা প্রকৃতির। কথা সুস্পষ্ট এবং বিশেষ প্রয়োজনের দ্বারা সীমাবদ্ধ, আর গান অস্পষ্ট এবং সীমাহীনের ব্যাকুলতায় উৎকণ্ঠিত। সেই জন্য কথায় মানুষ মনুষ্য লোকে এবং গানে মানুষ বিশ্ব প্রকৃতির সঙ্গে মেলে। এই জন্য কথার সঙ্গে মানুষ যখন সুরকে জুড়ে দেয়, তখন সেই কথা আপনার অর্থকে আপনি ছাড়িয়ে হয়ে যায়। সেই সুরে মানুষের সুখ দুঃখকে সমস্ত আকাশের জিনিস করে তোলে, তার বেদনা প্রভাত সন্ধ্যার দিগন্তে আপনার রং মিলিয়ে দেয়, জগতের বিরাট অব্যক্তের সঙ্গে যুক্ত হয়ে একটি বৃহৎ অপরূপতা লাভ করে। শিল্পের সচলতা ও অচলতা প্রবন্ধে অবনীন্দ্রনাথ লিখছেন, হাওয়া যেখানে নেই সেখানে শব্দ হয় না, জ্বালালেও আগুন ধরে না। আলো যেখানে নেই, রূপ সেখানে থেকেও নেই। মনে বেদন এলো, নিবেদন হলো, তবে ছবিতে, কবিতার, নাট্যে। মন কার নেই, কিন্তু মনের কথা গুছিয়ে বলার ক্ষমতা যার নেই। ছাত্র পরীক্ষার দিনে খুব মনের আবেগ ও মনোসংযোগ দিয়ে লিখছে, সে মন এক, আর সেই একই ছাত্রই দেশে গিয়ে যাত্রা জুড়েছে কি মাঠে বসে মন দিয়ে বাঁশি বাজাচ্ছে, সে মন অন্য প্রকার। এমনি সাধারণ মন আর রসায়িত মন, কবির মন, আর্টিস্টের মন আর তাদের হোকবর্দারদের মন ও মনের আবেগে তফাৎ আছে। অবোধ যারা, তারাই কেবল বাক্য থেকে বিচ্ছিন্ন এক অদ্ভুত আর্টের কল্পনা জাল বুনে বুনে নিজেকেও নিজের শিল্পকে গুটির মধ্যে গুটি পোকার মতো বদ্ধ করে রাখতে চায়। শিল্প যে আনন্দ দেয়, সেই আনন্দই তার ভাষা। আনন্দ কাকলি আনন্দের দোলা, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। রস ও রচনার ধারা প্রবন্ধে অবনীন্দ্রনাথ লিখছেন, ছবি দেখা এবং ছবি লেখা, গান শোনা আর গান গাওয়া, একদিকে রইল যে সে রস উপভোগ করছে সে, আর একদিকে রইল রস দেবার নানা উপকরণ প্রকরণ নিয়ে ক্রিয়া করে চলেছে যে আর্টিস্ট সে। একদিকে ক্রিয়া করেই আনন্দ, অন্যদিকে ভোগ করেই আনন্দ। রসিক ভোগ করে, আর্টিস্ট রচনা করেই খুশি হয়। যে রচয়িতা নয়, সে শুধু ভোগের অধিকারী, আর যে রচয়িতা সে ভোগ এবং ক্রিয়া দুই নিয়ে ঐশ্বর্যবান। রচয়িতা যে নয়, সে বিশ্ব প্রকৃতির দান পেয়ে নিজেই ধন্য হলো, আর রচয়িতা যে সে দান পেলে এবং দান করলে রস অন্যকে। রস জিনিস অনির্বচনীয়, সুতরাং তার ক্রিয়ার মধ্যে একটা অনির্বচনীয় দিক রয়েছে। সেই জন্য ঠিক করে কেউ বলতে পারে না কেমন করে কোন প্রক্রিয়া ধরে চললে রস হবে বা রস পাওয়া যাবে। সাধারণ যেখানে রস পাচ্ছে না সেখানে সে নিষ্ক্রিয় রইল, শুধু জানিয়ে দিলে কিছু ভালো লাগছে না, কাজকর্ম, মন উড়ু করছে। কিন্তু এই স্বাদহীন অবিচিত্র দিন আর্টিস্টের কাছে যখন এলো, তখন আর্টিস্ট তা থেকেই রস পেয়ে গাইলেন, এমনি করেই যায় যদি দিন যাক না, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা। অবনীন্দ্রনাথ শিল্পবৃত্তিতে লিখছেন, কবির জীবন, সাহিত্যিকের জীবন, গায়কের জীবন, বাদ্যকরের জীবন, চিত্রকরের ও ভাস্করের জীবন স্ব অন্তরের প্রবৃত্তি নিয়ে একলা নেই। এরা বহির্জগতে থেকেও নানা সমাজ, ধর্ম, শিক্ষা, দীক্ষা ও দেশকালের ধর্ম ও মর্মের সঙ্গে যুক্ত হয়ে তবে বর্তমানে রয়েছে। এবারে আমি দৃষ্টি ও সৃষ্টির বিষয়ে অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের মিলনের জায়গাটাতে আলোচনাটাকে নিয়ে যাব। লক্ষ্য করবার জন্যই হলো চোখ,
শব্দ ধরবার জন্যই হলো কান, হাত পা রসনা সবকটাই হলো রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ধরে বিশ্বের চারিদিকে বুঝে নেবার জন্য। সজীব সব মানুষেরই বুদ্ধির চারিদিকে ইন্দ্রিয় সকল নানা শক্তিশাল করে খবরদারি কাজে দিনরাত ব্যস্ত রইল, এই হলো স্বাভাবিক ব্যাপার। অথচ অর্জুনের লক্ষ্যভেদ কিংবা দশরথের শব্দভেদ, এমনি নানা রকম ভেদ বিদ্যার কৌশল শিক্ষে পাখি থেকে আরম্ভ করে শিকারী মানুষে যখন লাভ করলো, দেখলেন তখন সেই জীব অথবা মানুষ নিজের চোখ কান হাত পা ইত্যাদিকে অস্বাভাবিক রকমের অসাধারণ শক্তিমান করে তুললে। ছেলেকে অক্ষর চিনতে শেখালে, বই পড়তে শেখালে, তবে সে আস্তে আস্তে চোখে দেখতে পায় কি লেখা আছে, বুঝতে পারে পড়াগুলো এবং ক্রমে নিজেই রচনা করার শক্তি পায়। যে মানুষ কেবল অক্ষয় পরিচয় করে চললো আর যে অক্ষরগুলোর মধ্যে মানে দেখতে লাগলো, আবার যে রচনার নির্মাণ কৌশল রস পর্যন্ত ধরতে লাগলো, এদের তিনজনের লেখা শোনার মধ্যে অনেকখানি করে পার্থক্য যে আছে তা কেনা বলবে। ছবি কবিতা সুরসার প্রভৃতি অনেক সময় যে আমাদের কাছে হেঁয়ালির মতো থেকে, তা এই পরক পরশের পার্থক্য বশতই হয়। রবীন্দ্রনাথ পূর্বে উল্লিখিত শ্রাবণ সন্ধ্যা ভাষণে বলেছেন, প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরের সম্বন্ধটি বড় বিচিত্র। বাহিরে তার কর্মক্ষেত্র প্রকৃতি একরকমের, আবার আমাদের অন্তরের মধ্যে তার এক মূর্তি। একটা দৃষ্টান্ত দেখো, গাছের ফুল, তাকে দেখতে যতই শৌখিন হোক, সে নিতান্তই কাজের দায় এসেছে। তার সাজসজ্জা সমস্তই আপিসের সাজ। যেমন করে হোক তাকে ফল ফলাতেই হবে, নইলে তরু বংশ পৃথিবীতে টিকবে না, সমস্তই মরুভূমি হয়ে যাবে। এই জন্যই তার রং, এই জন্যই তার গন্ধ। মৌমাছির পদরেণু পাতে যেমনি তার পুষ্প জন্ম সফলতা লাভের উপক্রম করে, অমনি সে আপনার রঙিন পাতা খসিয়ে ফেলে, আপনার মধুগন্ধ নির্মম ভাবে বিসর্জন দেয়। তার শৌখিনতার সময় মাত্র নেই, সে অত্যন্ত ব্যস্ত। প্রকৃতির বাহির বাড়িতে কাজের কথা ছাড়া আর অন্য কথা নেই। সেখানে কুঁড়ি ফুলের দিকে, ফুল ফলের দিকে, ফল বীজের দিকে, বীজ গাছের দিকে হনহন করে ছুটে চলেছে। যেখানে একটু বাধা পায় সেখানে আর মাপ নেই, সেখানে কোনো কৈফিয়ত কেউ গ্রাহ্য করে না, তখনই বিনা বিলম্বে খসে পড়ে শুকিয়ে ঝরে পড়তে হয়। কিন্তু এই ফুলটি মানুষের অন্তরের মধ্যে যখন প্রবেশ করে, তখন তার কিছুমাত্র তাড়া নেই, তখন সে পরিপূর্ণ অবকাশ মূর্তিমান। এই একই জিনিস বাহিরে প্রকৃতির মধ্যে কাজের অবতার, মানুষের অন্তরের মধ্যে শান্তি ও সৌন্দর্যের পূর্ণ প্রকাশ। অবনীন্দ্রনাথ আরো লিখছেন, জেগে দেখার দৃষ্টি ধ্যানে দেখার দৃষ্টির সঙ্গে মিলতে তো পারে না, যতক্ষণ না ধ্যান শক্তি লাভ করায় নিজেকে। এই জন্যই কবিতা সঙ্গীত ছবি এসবকে বুঝতে হলে আমাদের চোখ কানের সাধারণ দেখাশোনার চাল চলনের বিপর্যয় কতটা অভ্যাস ও শিক্ষার দ্বারায় ঘটাতে হয়। তার রবি কাকাকে উদ্ধৃত করে লিখছেন, The scene which the light brings before our eyes is inexpressively great, but our seeing has not been as great as the scene presented to us. We have not fully seen. We have seen mere happenings, but not the deeper truth, which is measureless joy. সবারই কানে আসে সন্ধ্যা পূজার শঙ্খধ্বনি, সন্ধ্যায় আঁধার করা ছবি চোখে পড়ে সবারই, কিন্তু সেই শঙ্খধ্বনি সন্ধ্যার আগের সঙ্গে মিলিয়ে সুর দিয়ে ছন্দ দিয়ে একটি অপরূপ রূপ ধরিয়ে যখন ভাবুক মানুষ আমাদের শুনিয়ে দিলেন, কেবল তখনই তো সন্ধ্যা পুজো, এমনকি সন্ধ্যাকালের এই পৃথিবীকে যথার্থভাবে দেখতে পেলাম আমরা। সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো, বুকে ধরো, অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সৌন্দর্যের সন্ধান রচনাতে অবনীন্দ্রনাথ লিখছেন, ভালোর সঙ্গে সুন্দরকে জড়িয়ে থাকতে যখন আমরা দেখছি, তখন এটা ধরে নেওয়া স্বাভাবিক যে সুন্দরের আকর্ষণ আমাদের মনকে ভালোর দিকেই নিয়ে চলে, আর যাকে বলি অসুন্দর তারও তো একটা আকর্ষণ আছে। অসুন্দরের মধ্যে, অসুখের মধ্যে আর্টিস্টের কাছ থেকে রস আসে বলেই আর্ট মাত্রকে সুন্দরের প্রকাশ বলে গণ্য করা হয়, এবং সেই কারণে আর্টের চর্চায় ক্রমে সুন্দরের অনুভূতি আমাদের যেমন বৃদ্ধি পায়, তেমন সৌন্দর্য সম্বন্ধে তর্ক বিতর্ক পড়ে কিংবা শুনে হয় না। সুন্দর নিত্য ও অমূর্ত।
আর্টের দিক দিয়ে যৌবনই সুন্দর, বার্ধক্য সুন্দর নয়, আলোই সুন্দর অন্ধকার নয়, সুখী সুন্দর দুঃখ নয়, পরিষ্কার দিন বাদলা নয়, বর্ষার নদী শরতের নয়, পূর্ণচন্দ্রই চন্দ্রকলা নয়, একথা কেউ বলতে পারে না। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। কবির ছিলেন আর্টিস্ট, তাই তিনি বলেছিলেন সবহি মুরত বীচ অমুরত, মুরত কি বলিহারি। সুন্দর যে অসুন্দরের মধ্যেও আছে, কবির কথা বুঝিয়ে বলা শক্ত, তাই কবির এক কথায় সব তর্ক শেষ করলেন, বিছড়ি নাহি মিলি হোক, বিচ্ছিন্ন ভাবে তাকে খুঁজে পাবে না। সুন্দর অসুন্দর জীবন নদীর এই দুই টান, একে মেনে নিয়ে যে চললো সেই সুন্দর চললো, আর যে এটা মেনে নিতে পারলে না সে রইল যে কোনো একটা খোঁটায় বাঁধা, ঘাটের ধারে বাঁশের খোঁটা, তাকে অতিক্রম করে চলে যায় নদীর স্রোত নানা ছন্দে এঁকে বেঁকে। আর্টের স্রোত চলছে চিরকাল ঠিক এইভাবেই চিরসুন্দরের দিকে। শ্রমিকদার যদি আপত্তি না থাকে পরিশেষে দুটো কথা বলে শেষ করছি। পরিশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই দুই মনীষীর ভারতীয় বা ট্র্যাডিশন বা ঐতিহ্য থেকে ইউনিভার্সালিজম বা সার্বভৌমবাদ, সার্বজনীনতায় উত্তরণের কথা। এটা অনেকেরই জানা যে অবনীন্দ্রনাথ অজন্তা গুহার ছবি দেখে প্রচুর অনুপ্রেরণা পেয়েছিলেন। মোগল এবং রাজপুতানার চিত্রকলার ধারাকে নতুন যুগের উপযোগী করতে চেয়েছিলেন, যাতে ভারত পশ্চিমের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে। এই প্রচেষ্টায় তিনি একজন ইংরেজকেই পাশে পেয়েছিলেন, ইবি হ্যাভেল, কলিকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলের যিনি অধ্যক্ষ ছিলেন 1896 সালে। আর্য অনার্য শিল্প প্রবন্ধে উনি লিখছেন, ভারত শিল্পের ইতিহাস এবং পুরাতত্ত্ব, ছবি, মূর্তি, মন্দির, মঠ ইত্যাদির সঠিক ছাপ ও ফটোগ্রাফ দিয়ে হাজার হাজার বই ছাপা হলো। চোখ এবং মন দুই নিয়ে এই বিরাট সংগ্রহের মধ্যে দিয়ে চলাফেরা করতে করতে একটা কথা বারবার আমার মন বললে, কই এ তো সম্পূর্ণ ইতিহাস পেলেম না। এই জন্য একখানা পুঁথির শেষ গোটা কতক অধ্যায় মাত্র পেলাম, পূর্বের অধ্যায়গুলো হারিয়ে গেছে। তাই অবনীন্দ্রনাথ ভারতীয় ট্র্যাডিশন বজায় রাখার জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন। পূর্বে উল্লিখিত শিল্পবৃত্তি পর্যায়ে বলছেন, নদীর ইতিহাস জানতে হয় তার আদি, অন্ত এবং মধ্যলীলা নিয়ে। মানব শিল্পের ইতিহাসও ঠিক এই হিসেব করে চর্চা না করলে শিল্পকে সম্পূর্ণভাবে জানা হলো না। এই যে তাজমহলটা সৃষ্টি হলো আমাদের দেশে, এটার উৎপত্তির কারণ তুরস্ক কি মোগল সভ্যতার উপরে সম্পূর্ণভাবে ছাড়া তো যায় না। যে দেশ থেকে মোগল জাতি তাদের সভ্যতা নিয়ে এলো ভারতে, সে দেশেও যাকে আমরা বলি মোগল স্থাপত্য, তা ঠিকঠাক আগ্রা কি দিল্লির মতো নয়। তাজের কিংবা সেকেন্দ্রার কি আগ্রার বা দিল্লির স্থাপত্য যে প্রবৃত্তির প্রেরণায় মানুষ সৃষ্টি করলে, ঠিক সে প্রবৃত্তি নিয়ে বগদাদ, বসরা, কাবুল, পারস্য দেশের মানুষ তাদের সমাধি বা রাজভবনগুলো গড়েনি। একই মোগল শিল্প, কিন্তু তার প্রকাশ হলো দেশ, কাল ইত্যাদি ভেদে নতুন রকমের। আকবর বাদশাহের সময়কার শিল্পে ও সুস্পষ্ট আভাস দেখা যায় ভারত শিল্প মিলতে চলেছে মোগল শিল্পে। খাঁটি তুর্ক শিল্প ধরতে চলেছে ভারতীয় ছন্দ। ফতেপুর সিক্রির স্থাপত্য, সুফি কবিদের কবিতা এবং কবিরের সমস্ত চিন্তা এই অভিসারে চলেছে। রাজপুতের মেয়ে বসতে চলেছে দিল্লীশ্বরের পাশে। মোগল, হিন্দু এবং সাহেব, এই তিন আর্ট কোন ত্রিবেণী সঙ্গমে গিয়ে মিলতে পারলে না। মোগলের আগে যেসব তুর্কিরা এদেশের বিজেতা হিসেবে এলো, তারা তুরস্ক শিল্পকে সঙ্গে আনলে এবং মিলিয়ে দিলে বৌদ্ধ শিল্পের শেষ যে ধারা চলছিল তার সঙ্গে। আজমের, দিল্লি, জৌনপুর, গড়, হায়দ্রাবাদ, বিজাপুর, এমনি সব স্থান জুড়ে একটা চমৎকার স্থাপত্য শিল্পের আবির্ভাব হলো। এই ভাবনার মধ্যে আমরা রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটির ছায়া দেখতে পাই। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব খুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। এই যে বহির্ভারত এবং অন্তর্ভারত শিল্পের ধারায় মিলল, তার প্রধান লক্ষণ হলো শিল্পের ধারায় পরিষ্কার পারম্পর্য লক্ষিত হতে লাগলো। জলের এক ঢেউয়ের সঙ্গে অন্য ঢেউয়ের যোগসূত্র বিচ্ছিন্ন হলো না।
বংশ পরম্পরায় ছেদ পড়ল না, এমনি মোগল শিল্পের সঙ্গে রাজপুত শিল্পের সংমিশ্রণ, সেও আর একটা প্রকাণ্ড ইতিহাস। ইংরেজ যখন এদেশে এলো, সেই সময় প্রথম প্রথম দেশের প্রবৃত্তি বিদেশ মুখে ঘুরে দাঁড়ানো, নতুনের মোহে পুরাতনকে পরিত্যাগ করলে তারা। ধর্ম, কর্ম, শিল্প, শিক্ষা, দীক্ষা সব দিক দিয়ে আপনার যা, সেটা মুছে গেল আমাদের কাছে। বিদেশের যা কিছু তাই রইল সামনে খাড়া পাহাড়ের মতো। এই যে একভাবে পূর্ব পশ্চিম মিলল ও মিলন, এই মিলন ঠিক মোগল বা তুর্কি যেভাবে মিলেছিল ভারতের সঙ্গে, সেরূপ মিলন হলো না। বিজেতা ও বিজিত, দাসী ও প্রভু, কেবল এই সম্পর্ক টুকু নিয়ে মিলল। দুজনে পাশাপাশি রইল বটে, কিন্তু ইডেন গার্ডেন ও বিডেন গার্ডেনে রইল আকাশ পাতাল প্রভেদ। চৌরঙ্গি রইল নিজের রঙে, চিতপুর রইল চিৎপাত বাঁশের খাটিয়াতে। এভাবে দুই জাতির বাহিরে বাহিরে মিলন শিল্পের উৎপত্তি হতেই পারে না। মালা বদল হলো মোগলের সঙ্গে রাজপুতের, জন্ম নিলে কল্পনাতীত সুন্দরী কলা সমস্ত। এই ঘটনা মোগল আমলে নয়, তার পূর্বে, তারও পূর্বে কতবার ঘটেছে। কতবার মিলন হয়েছে আর্য অনার্যে, সমতলবাসীর সঙ্গে পর্বতবাসীর। আমাদের ধর্মের ইতিহাস, কর্মের ইতিহাস, শিল্পের ইতিহাস এই সার্থক মিলনের চিহ্নে ভরা রয়েছে। অবনীন্দ্রনাথের এই মনোভাবের প্রতিফলন আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের ব্রহ্মচর্য আশ্রম এবং পরে বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে। বিশ্ববিদ্যালয়ের রূপ সম্বন্ধে কবির ভাষণ থেকে, যেটা উনি বলেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিসেম্বর 1932 সনে, উদ্ধৃত করছি। ইউরোপীয় ভাষায় যাকে ইউনিভার্সিটি বলে, প্রধানত তার উদ্ভব ইউরোপে। অর্থাৎ ইউনিভার্সিটির যে চেহারার সঙ্গে আমাদের আধুনিক পরিচয় এবং যার সঙ্গে আধুনিক শিক্ষিত সমাজের ব্যবহার, সেটা সমূলে ও শাখা প্রশাখায় বিলিতি। আমাদের দেশের অনেক ফলের গাছকে আমরা বিলিতি বিশেষণ দিয়ে থাকি, কিন্তু দেশি গাছের সঙ্গে তাদের কুলগত প্রভেদ থাকলেও প্রকৃতিগত ভেদ নেই। আজ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে সে কথা সম্পূর্ণ বলা চলবে না। তার নামকরণ, রূপকরণ এদেশের সঙ্গে সঙ্গত নয়, এদেশের আবহাওয়ায় তার স্বাভাবিকরণও ঘটেনি। অথচ এই ইউনিভার্সিটির প্রথম প্রতিরূপ একদিন ভারতবর্ষেই দেখা গিয়েছিল। নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলার উদ্ভব ভারতীয় চিত্তের আন্তরিক প্রেরণায়, স্বভাবের অনিবার্য আবেগে। তার পূর্ববর্তীকালে বিদ্যার সাধনা ও শিক্ষা বিচিত্র আকারে ও বিবিধ প্রণালীতে দেশে নানা স্থানে ব্যক্ত হয়েছিল, একথা সুনিশ্চিত। সেই যুগে সে বিদ্যার মহৎ মূল্য দেশের লোক গভীরভাবে উপলব্ধি করেছিল। ভগবান বুদ্ধ একদিন ধর্ম প্রচার করেছিলেন, সে ধর্ম তার নানা তত্ত্ব, নানা অনুশাসন, তার সাধনার নানা প্রণালী দিয়ে সাধারণ চিত্তের সার্বভৌম স্তরে প্রবেশ করে ব্যক্ত হয়েছিল। নালন্দা, বিক্রমশিলার আচার্যেরা জানতেন দূর দূর দেশকে জ্ঞান বিতরণের মহৎ ভার তাঁদের উপরে। সমুদ্র পর্যন্ত পার হয়ে প্রাণপণ কঠিন দুঃখ স্বীকার করে বিদেশের ছাত্ররা আসছে তাঁদের কাছে জ্ঞান পিপাসায়। সমস্ত দেশের কলা প্রতিভাও আপন শ্রদ্ধায় অর্ঘ্য এখানে পূর্ণ শক্তিতে নিবেদন করেছিল। সেই উপলক্ষে দেশ আপন শিল্প রচনার উৎকর্ষ এই বিদ্যা মন্দিরের ভিত্তিতে ভিত্তিতে মিলিত করেছে, ঘোষণা করেছে। ভারতের কলাবিদ্যা, ভারতের বিশ্ববিদ্যাকে প্রণাম করেছে। পুনরায় শিল্পবৃত্তি থেকে উদ্ধৃত করছি। এখন তো কত বুদ্ধমূর্তি চালান যাচ্ছে এদেশ থেকে ইউরোপের জাদুঘরে, কত শাস্ত্র, কত পুঁথি, কত চিত্র গিয়ে জমা হচ্ছে সেখানে, তার ঠিক নেই। কিন্তু বৌদ্ধদের আমলে যেভাবে একটি মাত্র বুদ্ধ মূর্তি অথবা মূর্তিও নেই, শুধু একখানা হাতে লেখা পুঁথি, ধর্মে ধর্মে, চিন্তায় চিন্তায়, শিল্পে শিল্পে মিলিয়ে দিয়েছিল চীন ও ভারতের দুই সভ্যতাকে অটুট ভাবে, সে ভাবের মিলন হতে কত দেরি লাগছে আজকের প্রাচ্যে ও আজকের পাশ্চাত্যে। এবারে শেষ করি। অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের গভীর মেলবন্ধনে আগ্রহজনক ভাবে জড়িয়ে পড়েছিলেন হাভেল ছাড়াও পাশ্চাত্যেরই আরেক মনীষী, লন্ডন ভিত্তিক আর্টিস্ট ও লেখক উইলিয়াম রথেনস্টাইন। তিনি অবনীন্দ্রনাথের অন্তরঙ্গ সুহৃদ ছিলেন এবং রবীন্দ্রনাথকেও গীতাঞ্জলি, সং অফারিংস লিখতে সাহায্য করেছিলেন। অবনীন্দ্রনাথ বেশিরভাগ জীবন কলকাতায় কাটিয়েছেন, শান্তিনিকেতনে নয়। যদিও রবীন্দ্রনাথের তিরোধানের পরে তাকে বিশ্বভারতীর আচার্য নিয়োগ করা হয়। মৃত্যুর মাসখানেক আগে কবি শান্তিনিকেতন থেকে লিখেছিলেন, আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি
সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। তিনি দেশকে উদ্ধার করেছেন আত্মনিন্দা থেকে, আগেও শুনেছি, আত্মগ্লানি থেকে তাকে নিষ্কৃতি দান করে তার সম্মানের পদবি উদ্ধার করেছেন, তাকে বিশ্বজনের আত্ম উপলব্ধিতে সমান অধিকার দিয়েছেন। আজ সমস্ত ভারতে যুগান্তরের অবতারণা হয়েছে চিত্রকলায়, আত্ম উপলব্ধিতে। সমস্ত ভারতবর্ষ আজ তাঁর কাছ থেকে শিক্ষাদান গ্রহণ করেছে। বাংলাদেশের এই অহংকারের পদ তাঁরই কল্যাণে দেশে সর্বোচ্চ স্থান গ্রহণ করেছে। একে যদি আজ দেশলক্ষ্মী বরণ করে না নেয়, আজও যদি সে উদাসীন থাকে, বিদেশি খ্যাতমানদের জয় ঘোষণায় আত্মাবমান স্বীকার করে নেয়, তবে এই যুগের চরম কর্তব্য থেকে বাঙালি ভ্রষ্ট হবে। তাই আজ আমি তাকে বাংলাদেশের সরস্বতীর বরপুত্রের আসনে সর্বাগ্রে আহ্বান করি। নমস্কার। সুশান্ত, রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের চিন্তার ক্ষেত্রে যে সেতু বন্ধন, দেওয়া নেওয়া, তার একটা পটভূমি তৈরি করে দিয়েছেন। নানকের কাছে আমার আরেকটু বিশেষ দাবি আছে যে কোথাও অন্তত বাঙালি মানুষ চেতনার মধ্যে অবনীন্দ্রনাথ বড় বেশি কিন্তু ওই ভারত মাতা আর শাহজাহান মৃত্যুর আগে তাজমহলের নির্মাণ দেখছেন, এই দুটো রূপকল্পে মাত্র প্রায় বাঁধা পড়ে তার শুধু বৈচিত্র্য নয়, তার একটা ক্রমবিবর্তন, একটা পর্ব থেকে আরেকটা পর্বে যাচ্ছেন শিল্প নিয়ে অবিরাম পরীক্ষা, যার প্রায় চূড়ান্ত একটা দৃষ্টান্ত আমরা মাত্র কয়েক বছর আগে আবিষ্কার করেছি ক্ষুদ্র যাত্রা, যেখানে কোলাজ এবং ইনস্টলেশন আর্টেরও প্রায় ভিত্তিভূমি যেখানে, এবং একেবারে ধ্রুপদী শিল্প থেকে রাস্তাঘাট, জনগণের শিল্প, প্রতিদিনে নির্মিত হচ্ছে যে শিল্প, তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছিটিয়ে যাচ্ছে যে শিল্প, তার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছেন। এবং সেটা কোনো খেলোয়াড়ি বা শৌখিন খেলার মতলবে নয়, একটা যথার্থ কিন্তু বিবর্তন এবং বৌদ্ধিক একটা বিবর্তন সেইটে ঘটছে, যেটার সঙ্গে আমরা প্রায় অপরিচিত থেকে গেছি এবং একটা ঘোর অন্যায় তার প্রতি আমরা করে এসেছি বহুদিন ধরে। তাই তার শ্রাদ্ধ শতবার্ষিকীতে যদি তার একটু সংশোধনের সূচনা আমরা করতে পারি, একটা বোধহয় পাপস্খলন হয়। আর তাতে নানক যদি সহযোগী হন এবং এগিয়ে আসেন, আমরা কৃতজ্ঞ হব। নানক। ধন্যবাদ শ্রমিকদা। তার আগে আমি বলি, একটা অন্য জায়গায় হারিয়ে গেছিলাম, সেটা হচ্ছে প্রফেসর দত্তগুপ্ত নিয়ে গেছিলেন সেই বাগরাম, ঘুর, এইসব অঞ্চলে যখন চেঙ্গিজ ঢুকছে এবং একটার পর একটা স্যাক করছে। আমি আসছি, আমার ছবিটা একটু পরে বলবো, তার আগে আমার কিছু বলার আছে, তারপর আমি ছবিগুলো দেখাবো। কিন্তু আমি ধন্যবাদ দেবো প্রফেসর দত্তগুপ্তকে, কারণ আমরা যখনই মিডিয়েভাল হিস্ট্রি নিয়ে পড়ি তখন মুঘল আর্কিটেকচার নিয়ে বলি, কিন্তু সুলতানেট নিয়ে কিছু বলি না। কিন্তু আলতাতমিশের সময় যে স্কাল্পটার্সরা আসছে উজবেকিস্তান থেকে, খুরাসান থেকে, তাদের বাল্ক জ্বালিয়ে দিচ্ছে, সামারকান্দ জ্বালিয়ে দিচ্ছে, সব রিফিউজিরা চলে আসছে আলতাতমিশে, এবং সুলতানেট আর্কিটেকচার ফ্লারিশ করছে ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়াতে। তারপর কিছুটা চলে যাচ্ছে বিজাপুরি, যে বিজাপুরের নামটা বললেন, আমার গায়ে তখন গুজবাম্প হলো প্রফেসর দত্তগুপ্ত। কেউ বলে না কিছু, কেউ বললেই মুঘল আর্টের আর্কিটেকচার এবং আর্ট নিয়ে বলে, এবং তাদের কানেকশন উইথ পার্সিয়া। এবং তিমুর যখন মানে তিমুরিড মানে বাবুর যখন ম্যানুস্ক্রিপ্ট গুলো নিয়ে ভারতবর্ষে ঢুকছেন 1523-এ, ধন্যবাদ আপনাকে যে আপনি এটা মনে করালেন। আই হ্যাড গুজ বাম্পস। আর আমি একটু অন্যভাবে শুরু করছি, কারণ জানেন শ্রমিকদা, আপনি আছেন বলেই কিন্তু আমি সাহস পাচ্ছি। আমি এই
সাহসটা দেখাবার, অন্য জায়গা হলে পারতাম না, কারণ আমি জানি আপনার প্রশ্রয়ই আমরা বড় হয়েছি, আমরা ফ্রেঞ্চ থিওরি পড়েছি, আমরা ফ্রেঞ্চ স্কুলটা শিখেছি, আমরা 68-এ প্যারিস আপরাইজিং এর পর আমি জানি আপনি কেন ওই ইঙ্গিতটা দিলেন, ক্ষুদ্র যাত্রার ইঙ্গিত দিলেন, কারণ প্যারিস আপরাইজিং এর পর আমাদের কাছে কন্টিনেন্টাল ফিলোসফিটা খুলে গেছে, আমাদের কাছে ফুকোডিয়ান অ্যানালিসিস, তারপর দেরিদা পোস্ট স্ট্রাকচারালিজমের দিকান্তগুলো খুলে গেছে, আমরা পড়তে শুরু করেছি। তাই জন্য কি আপনি ক্ষুদ্র যাত্রাটা বললেন? আমি পরে আসছি, কারণ ওইভাবে কিন্তু এতদিন অবনীন্দ্রনাথকে কেউ রিড করেনি, কিন্তু আমরা আমাদের জেনারেশন এবং পরের জেনারেশন দেখছি কেউ কেউ রিড করছে একটা পোস্ট স্ট্রাকচারালিস্ট জায়গা থেকে, ক্ষুদ্র যাত্রা তারা পড়ছে একটা অদ্ভুত একটা অ্যান্টি রেনেসা জায়গা, অদ্ভুত একটা সিমিলিটিউড তৈরি করছে, যে সিমিলিটিউড কয়েনেসটা প্রথম ফুকো করেছিলেন। কেউ তো বলেনি এই ভদ্রলোক করছেন 1930-এ, তা তো 40 বছর পরে প্যারিসে আপনার রায়ট হচ্ছে। তো আমি জানি আপনি কোথায় আমাকে ইঙ্গিতটা দিলেন, কিন্তু তার আগে আমি একটা অন্য জায়গা থেকে শুরু করব, শ্রমিকদা, প্রফেসর দত্তগুপ্ত এবং অরিন্দম বাবু এবং সুমন বাবু আপনাদের। সেটা হচ্ছে যে একজন আমাকে বলছিল 2-3 দিন আগে, কলা ভবনের একজন ছাত্র, মাস্টার্স করেছে, এখন ছবি আঁকছে, স্কুলে পড়াচ্ছে, বলে নানক দা, ওয়াই ইজ অমরনাথ এত ইম্পর্টেন্ট কেন, এই যে এখন 150th ইয়ার হচ্ছে, এটা কেন, ওকে নিয়ে হচ্ছে নন্দলাল রয়েছে, শান্তিনিকেতন স্কুল হয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে। তার কারণটা হচ্ছে আমরা যখন যারা আর্ট হিস্ট্রি আমরা যারা আর্ট হিস্ট্রির সাথে জড়িয়ে আছে, আমরা যারা আর্ট ক্রিটিসিজম করি, মেনলি তো আমি আর্ট ক্রিটিক, আমি তো প্রফেসর নই, কিন্তু আমাকে তো লিখতে হয়। তার মেন কারণ আমি দেখেছি, আমাদের যখন আর্ট হিস্ট্রি, কন্টেম্পোরারি বা মডার্ন ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি যখন লিখতে হয়, অবনীন্দ্রনাথ স্ট্যান্ডস অ্যাজ এ পিভোটাল ফিগার, হি ইজ দ্য পিভট। প্রিয় অবনীন্দ্রনাথ, অমরেন্দ্রনাথ, অমরেন্দ্রনাথ স্কুল অ্যান্ড হিজ এক্সটেন্ডেড ফ্যামিলি, তার মধ্যে ওর ফলোয়ার্সরা অ্যান্টাই অবনীন্দ্রনাথ অ্যান্ড পোস্ট অমরেন্দ্রনাথ। অ্যান্টাই অবনীন্দ্রনাথকে কিন্তু আমি কোনো ফিগার অফ স্পিচ হিসেবে বলছি, আমি কিন্তু কোনো অন্যরকম ভাবে বলছি না, কারণ আপনারা নিশ্চয়ই অতুল বসে লেখাগুলো পড়েছেন, সেখানে বা একাডেমিশিয়ানসরা তারা কিন্তু অ্যাটাক করছে অমরেন্দ্রনাথকে, এবং অতুল বোসের লেখা অতুল বোস বলছেন এই নিউ বেঙ্গল স্কুলটা একটা ব্রিটিশ চক্রান্ত, নামিয়ে আনার চেষ্টা, যে জায়গায় পৌঁছতে পারতো, ওই দিকেও আমি যাচ্ছি না। অদ্ভুত ভাবে আপনি একটা ক্রাক্সের কথা বলেন, 5 নম্বর বাড়ি এবং 6 নম্বর বাড়ি। আমি আসছি এই 1905-6 ওনার প্রিন্সিপাল হওয়ার, ভাইস প্রিন্সিপাল হওয়া অবধি, তার আগে আসছি, কারণ আপনি এটা ছুঁয়ে গেছেন, প্রফেসর দত্তগুপ্ত ছুঁয়ে গেছেন 1890s-এ, তার ছোট বইগুলো প্রকাশিত হচ্ছে, শকুন্তলা, ক্ষীরের পুতুল ইত্যাদি। তাতে পরে যখন স্কুলে আমরা যখন ছোট, তখন পড়ছি কোন ঠাকুর অবন ঠাকুর, কোন ঠাকুর অবন ঠাকুর যে ছবি লেখে, তখন অবাক লেগেছিল ছবি আবার লেখা যায় নাকি। পরে দেখেছি এগুলো তো লিঙ্গুইস্টিক্সে শাশুর তো বলছেন এই কথাটা, কেউ তো বলেনি তার আগে শাশুর, এবং সে তো লিঙ্গুইস্টিক্সের বেসিক প্রিমাইস যে ল্যাঙ্গুয়েজের বাইরে কিছু নয়, তারপর সেটা সিমিলিটিউডে গিয়ে গিয়ে পৌঁছচ্ছে। এইভাবে তো কেউ আমাদের বলেনি অবনীন্দ্রনাথকে আর্ট হিস্ট্রির ক্লাসে, এবং সেখানে আমরা যাচ্ছি। এবং তার আগে আমি একটা টাইম লাইনে চলে যেতে চাই, শ্রমিক দা, উইথ ইউর কাইন্ড পারমিশন। 1890s-এ রবীন্দ্রনাথ শিলাইদহে চলে যাচ্ছেন, তার আগে এই যে রবীন্দ্রনাথ এই যে 5 নম্বর বাড়িতে অবনীন্দ্রনাথ ঠাকুর দেখছেন, আপনার আপনার বাল্মীকি প্রতিভা বা আপনার মায়ার খেলা, এগুলো দেখছেন, দেখে উনি নার্চার হচ্ছেন, উনি বড় হচ্ছেন, তখন ওনার 9-10 বছর বয়স। এই একটা দেখা, প্লাস অন দ্য আদার সাইড একটা প্যারালাল ইউনিভার্স, যেটার কথা আপনি বললেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কথকতা, যাত্রা। তার ঠাকুরদা ওয়াজ অ্যান আর্টিস্ট, তার ঠাকুরদাও যাত্রা নিয়ে করতেন, তার ঠাকুরদা ওয়াজ অ্যান আর্টিস্ট, তার বাবা গুণেন্দ্রনাথ একটা স্কেচ আমি দেখেছি তপতি দির একটা বইতে, দ্য মেকিং অফ নিউ ইন্ডিয়ান আর্টে একটা স্কেচও দেখায়, আমরা দেখেছি, দেবার আর্টিস্ট তারা। জ্যোতি কাকা, সেও পড়েছে ইয়েতে, আর্ট কলেজে, কিন্তু উনি সেভাবে কিন্তু এনরোল্ড করেননি, কিন্তু উনি গিলারির কাছে, পামারের কাছে উনি ট্রেনিংটা নিয়েছেন। এই সময় 1890s-এর কথা, যেটা প্রফেসর দত্তগুপ্ত ছুঁয়েও গেলেন ওই সময়টা, তখন এক দুপুরে উনি কুমুদুনি ওনার পিসিমার ঘরে গিয়ে 3-4টে ছবি দেখেন, তখন কিন্তু অলরেডি উনি ভাবছেন যে কোন দিকে উনি যাবেন। সঙ্গীতে উনি ভালো, লিখছেন ভালো, ওনার একটা ছবি আছে আপনারা জানেন, যেখানে উনি এসরাজ বাজাচ্ছেন আর রবীন্দ্রনাথ গান গাইছেন। তো ওনার এই যে এই যে যে এই যে এই টার্নটা, এই যে কি বলবো, এটা ইংরেজিতে একটা কথা আছে, এই যে ক্রস রোডে এসে দাঁড়িয়ে ওনার যে ছবি আঁকার জায়গাটা তৈরি হলো, ওই পিসিমার বাড়িতে গিয়ে, পিসিমার ঘরে গিয়ে উনি দেখেন, এবং স্পেশালি 3টে ছবি, ওই শ্রীকৃষ্ণের মাখন খাওয়াটা বা ননি খাওয়া, যেটা আমরা জানি, তারপর মদন বসের ছবি, যেটা মানে কথকরা যেভাবে, কথকরা মানে যে কথক পালা গায়করা যেভাবে ডেসক্রাইব করে, সেইভাবে ছবিগুলো রয়েছে।
করে উনি নিজেকে এনরোল করেন, উনি শেখেন, করতে করতে আমরা দেখছি 1905 সালে উনি ভাইস প্রিন্সিপাল হন। 1906 সালে উনি চলে যান। তারপরে এই গল্প তো আপনারা জানেন, তখন স্ট্রাইক হয়, হেমের মজুমদার বেরিয়ে গিয়ে জুবিলি একাডেমি করেন। তার আগে আহ, এই কথাটা আপনারা বললেনও, আপনারা আমাদের হ্যাভেল সাহেবের কথা বললেন, হ্যাভেল সাহেব রিমুভ অল দ্য প্লাস্টার কাস্ট ফ্রম গভর্নমেন্ট আর্ট কলেজ। কপি করবে তো ওয়াই ডু মেক চিপ প্যাস্টিচেস অফ ওয়েস্টার্ন আর্ট? তোমরা দূরে তাকাও, যেটা অনেক আর্ট হিস্টোরিয়ান বলে টেলিলজিক্যালি দে লুক ব্যাক টু an ideal Indian art which is অজন্তা ফ্রেস্কোজ or মুঘল মিনিয়েচার্স or পার্সিয়ান মিনিয়েচার্স whatever। করে সেখানে আবার একটা সংঘাত লাগে একটা গ্রুপের সাথে। আপনারা জানেন এই ইতিহাস, আপনারা জানেন যে বেশি দিন হ্যাভেল ছিলেন না, কারণ 1897 থেকে 1906 অব্দি ছিলেন। 1906 হ্যাভেল চলে যান ওই তন্ত্রতন্ত্র ব্যাপারে। হি লস্ট হিজ হেড, হি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড, হি ওয়াজ রিমুভ ফ্রম দ্য পোস্ট। পার্সি ব্রাউন আসেন। পার্সি ব্রাউনের সাথে ওনার কিন্তু খুব একটা সখ্যতা তৈরি হয়নি এবং সখ্য হয়নি, এবং সেই আলটিমেটলি সেটা একটা টপসি টার্ভি রিলেশন। 1915-তে গিয়ে উনি ছেড়ে দিচ্ছেন আলটিমেটলি। কিন্তু ওনার যে ফার্স্ট ব্যাচ অফ স্টুডেন্টস আমরা জানি, ভেঙ্কটাপ্পা জানি, অসিত হালদার জানি, সুরেন গাঙ্গুলি জানি, হ্যাঁ, তারপর নন্দলাল গিয়ে তারপর শান্তিনিকেতনে চলে যাচ্ছেন রবীন্দ্রনাথের ডাকে। করে একটা এক্সটেন্ডেড স্কুল তৈরি হয়, যেটা কথা আমি বলছি, একটা অবনীন্দ্রনাথ ইজম থেকে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। করে তারপর বিচিত্রা ফর্ম হচ্ছে, বিচিত্রা নাটক হচ্ছে, ওপেন এয়ার প্লেস হচ্ছে। তারপর যে বিভিন্ন ধরনের, এবং তার আগে একটা ইম্পর্টেন্ট যেটা আমি ভুলে গেলাম কি করে, 1890s-এ ওনার যেখানে উনি কৃষ্ণলীলা পেন্টিং যেটাকে বলা হচ্ছে, যেটা আগে বলা হচ্ছে গীতা গোবিন্দা পেন্টিংস, অনেক আগে যেটা লিখতেন লেখকরা, কিন্তু এখন আর্ট হিস্টোরিয়ানসরা রেফার টু এস কৃষ্ণলীলা পেন্টিং। সেখানে যে স্ক্রিপ্ট ইউজ করছেন, নাস্তালিক স্ক্রিপ্ট, আরেকটা কি স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট, মেবি আই এম রং, আমার উচ্চারণটা ভালো হলো না। করে উনি আমার শ্রীকৃষ্ণলীলা থেকে উনি শিফট করছেন, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি একটা পর একটা ভালো ছবি। এবং যে ছবি, যেটা আপনি যার কথা বললেন, 1903-এ ভারত মাতা, তারপর পাসিং অফ দ্য শাহজাহান, 1903-এ ভারত মাতা, যেটা পরে দিল্লি দরবারে সিলভার মেডেল পেয়েছিল, পরে গিয়ে আপনার কংগ্রেস এক্সিবিশনে সেটা গিয়ে গোল্ড মেডেল পেলো। করে এন্ড দেন ওই যে স্বদেশী তৈরি একটা রিভার, সেটাও খুব একটা খুব খুব স্পার্টান ফিউ ইয়ার্স, কয়েকটা বছর। কারণ সেই সময়টা 1905-06 ওরা ওই বঙ্গভঙ্গের বিভেদ ইয়ে করছেন, মানে উনি বিরোধ করছেন। রবীন্দ্রনাথ গিয়ে নাটোরে গিয়ে বলছেন বাঙালির চেতনা, বাঙালির কথা, বাঙালির বসন। করে কিন্তু পরে সেখান থেকে এরা ডিসিলিউশন হয়ে যাচ্ছে 1907 নাগাদ। পরে তারা কিন্তু এই যে কিছু টেররিস্ট অ্যাক্টিভিটি বলছেন, কিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে, ওইগুলোর বিরুদ্ধে এরা তখন প্রোটেস্ট করে। করে এরা কিন্তু সরে আসছে। তো ভারত মাতার পরে কিছু ছবিও আমরা দেখবো, যেটা আপনি তার আগে বললেন যে শাহজাহানের মৃত্যু, দ্য মেকিং অফ দ্য শাহজাহান বা ভারত মাতা, সেটাও কিন্তু এটা লং স্টিন্ট নয়। এবং সেটাও কিন্তু আমরা, এবং তারপরে কিন্তু তিনি শিফট করছেন, হি ওয়াজ কাইন্ড অফ, এবং তারপরে উনি চলে যাচ্ছেন ওনার যে ছবিগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, মঙ্গল কাব্য আসছে, আরাবিয়ান নাইটস আসছে, যেটা আমার সুরিত ইয়ে বলে, শিবকুমার বলে, হি রিচ দ্য হাইয়েস্ট পিক ওয়েন হি ওয়াজ ডুইং দ্য আরেবিয়ান নাইটস। করতে করতে আমরা 30-এ গিয়ে পৌঁছেছি, 1930। তারপর কিছু মাস্ক করছেন উনি, মাস্ক করে, তো মাস্ক করে আমি যখন মাস্কের ছবিগুলো দেখাবো তখন বলবো মাস্কের পেছনে ওনার দর্শনটা কি ছিল, উনি কেন মাস্ক করছেন। তার আগে উনি নাটক করছেন, বিচিত্রার নাটকগুলো আপনি জানেন। তারপর ইয়েটা তারপর যেটা তপতি হলো, তার আগে আপনি তখন উনি রবীন্দ্রনাথের 3 রকমের করছেন, রবীন্দ্রনাথ অ্যাজ কবি শেখর, তারপর রবীন্দ্রনাথ অ্যাজ বায়ুল, রবি ঠাকুরকে অ্যাজ বায়ুল, যেটা রবীন্দ্রনাথের ইনার সোলটা ধরেছেন। করে তারপর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে 1930-এ গিয়ে, তখন উনি অলরেডি ওনার 60 বছর, রবীন্দ্রনাথের 70 বছর, রবীন্দ্রনাথকে লিখতে বলছেন, রানীচন্দ্র লিখে খসড়াগুলো নিয়ে যাচ্ছে। এইখানেই আমি আবার ফিরে আসবো আমাদের ওই স্ট্রাকচারালিজমের থিওরিতে। রবি ঠাকুর বলছেন একটা জায়গায় যে এই যেটা আপনি দেখুন, এই যে বলছে, যখন উনি পড়ে শোনাচ্ছেন রানীচন্দ্র শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথকে, উনি বলছেন অবন কথা কইছে, আমি যেন শুনতে পাচ্ছি, কথার একটানা স্রোত বয়ে চলছে। তখন উনি ঘরোয়া খসড়াগুলো দেখাচ্ছেন। এই যে এই ভিজুয়াল ন্যারেটিভটা তৈরি করা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, এটাও তো সেই আমরা সেই ফিরে যাচ্ছি, মানে একটা 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 ভিজুয়াল ওয়ার্ল্ডে যেভাবে ছবিটা আগে কেউ ভাবেনি, অ্যাজ এ থ্রু ল্যাঙ্গুয়েজ। কারণ
আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদা, the institution of art is slowly opening up to crucial disciplines like linguistics, like literary theory. মানে এখন আর এই ছবি আঁকা বা পেইন্টিং বা স্কাল্পচার করা নয়, ইট ইজ ওপেনিং আপ টু ক্রুশিয়াল ডিসিপ্লিনস, ইভেন টু সায়েন্স। প্রফেসর প্রফেসর দত্তগুপ্ত যেই ফ্যাকাল্টি থেকে বিলং করেন, স্পোর্টস, মেডিসিনস, সাইন ল্যাঙ্গুয়েজ, টু জার্নালিজম, টু ফটোগ্রাফি, এটা যেন তার প্রথম ধাপ। অবনীন্দ্রনাথ যেন খুলে দিচ্ছেন ইনস্টিটিউশন অফ আর্টকে, which I think is intriguing। এবং এই ভদ্রলোক করছেন 1915, 1920, 1930-এ, এবং যেটাই পরে কন্টিনেন্টাল ফিলোসফাররা বলছেন তার 40 দশক পরে। এটা আমার মনে হয়েছে। আমি আপনার পারমিশন নিয়ে এই এই ইয়েটা করলাম, এই কি বলবো, এই আমি এই বাচালতাটা করলাম আপনি আছেন বলেই। এবং এইভাবে রিডিংটা কেউ অবনীন্দ্রনাথকে কেউ করেনি। এবার আমি ছবিটা দেখালে আমি একটু টাইম লাইন গুলো দেখাতে পারি, যদি ছবিগুলো দেখা যায়। আমি তাহলে যারা অল্প বয়সী যারা রয়েছে, যারা রবীন্দ্রনাথের একটা যারা অবনীন্দ্রনাথের যারা টাইম লাইনটা যারা দেখতে চায়, তাদের আমি তাহলে একটু দেখাতে পারি। ছবি বোধহয় স্নিগ্ধেন্দু বলছে, স্নেহেন্দু বলছিলেন ওদের ছবি। এটা তো কৃষ্ণলীলার একটা ছবি। আপনি স্ক্রিপ্টটা লক্ষ্য করুন, এই যে উর্দু স্ক্রিপ্ট কিন্তু বাংলায় লেখা, কেউ বলছেন এটা ওল্ড বেঙ্গলি, কিন্তু স্ক্রিপ্টটা ফলো করছেন নাস্তালিক। এটা ওনার যে ড্রয়িংস, পেন্সিল অ্যান্ড ইঙ্ক ড্রয়িংস। নেক্সট, নাটকের চরিত্র কিছু, দ্য বার্থ অফ কৃষ্ণা, কৃষ্ণের জন্ম। এটা একটু আগে পরে হয়ে গেছে, ঠিক আছে। আমি নেক্সটটা চলে যান, একটু আগে পরে হয়ে গেছে। এটা আপনি যার কথা আপনি বললেন, দ্য পাসিং অ্যাওয়ে অফ শাহজাহান, 1903 সালে। মানভঞ্জন। নেক্সট, ভারত মাতা। নেক্সট, আমি একটু বলেছিলাম একটু ক্রপ করে দিতে, এতে মদন ভস্য নাটকের। এবং আপনি দেখবেন একটা ওই জোড়াসাঁকোর বাড়িতে, এবং মাথা থেকে একটা, ওখান থেকে একটা টর্চ লাইট পড়ছে, মানে রিয়েলিজম, রবীন্দ্রনাথের যে রিয়েলিস্টিক স্কুলটা, যে রিয়েলিস্টিক ড্রামাগুলো, সেখানে একটা টর্চ লাগিয়ে শিবের, ও সেই একটা দুটি একটা ছটা দেখা আমরা দেখতে পাচ্ছি একটা। নেক্সট, এটা দ্য ক্যাপটিভ হিরো অর দ্য লাভার অনেকে বলেছেন, ওটারই একটা ছবির একটা অংশ। পরেরটা, এটা উনি যে বার্ড সিরিজ গুলো করেছেন, তারপরে সেই বার্ড সিরিজের কিছু এক্সাম্পলস। রবীন্দ্রনাথের নাটকের, রবীন্দ্রনাথ বেরিয়ে যাচ্ছেন, হ্যাঁ। এটা এটা 2-3টে স্কেচের মধ্যে একটি স্কেচ অবনীন্দ্রনাথের। এটা এইভাবে আমি বলিনি, স্নেহাংশ একটু বলেছিলাম একটু ক্রপ করে একটু এনলার্জ করে দিতে, ছবিগুলো দেখতে অসুবিধা হবে। পরেরটা, হ্যাঁ, এটা আমি ওগুলো ক্রপ করে বলে দিতে বলেছিলাম। পরেরটা, কবি শেখর। যখন এর তখন রবীন্দ্রনাথ অলরেডি নোবেল প্রাইজ পেয়ে গেছেন, তখন উনি মনে করছেন যে আমি পাবলিক ফিগার হতে চাই না, আমি সে তারই একটা রেন্ডিশন, তারই একটা পোর্ট্রেয়াল। হ্যাঁ, পরেরটা দেখান এইভাবে একটু। এটা জাহাঙ্গীরের একটি, সাঁওতাল মহিলা। পরেরটা, এবার মাস্কে আসছি আমরা। মাস্ক করছেন এবং তখন বলছেন, উনি বলছেন অবনীন্দ্রনাথ, আমি মানুষ যখন দেখি তখন মানুষ আমার কাছে একটা মাস্ক পরে আসছে, মানে যেন তার উপর যেন সেটা মাস্ক চাপিয়ে আসছে। আমি সেই মাস্কটাকে দেখতে পাই, মানুষের পেছনের, মানুষের সামনে যে মানুষ, আমি যে মুখোশটা পরে থাকি, উনি তখন সেই মুখোশটা আঁকছেন। এটা রিভার্স প্রসেস তৈরি করছেন। নেক্সট, 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 এই যে সায়েন্স গুলো, পরেরটা,
সায়েন্স গুলো উইদাউট দ্য কন্টেন্ট অফ দ্য ন্যারেটিভ, যেটা প্রথমে এই যে সিগনিফায়ার এবং সিগনিফায়ারের যে শর্তগুলো, এই যে সায়েন্স গুলো তৈরি করা, এটা আমরা প্রথম অবলম্বনের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি ক্ষুদ্র যাত্রাতেও মেনশন করলেন, যে ওই রামের পাদুকা নিয়ে যখন ভরত ফিরছে, তার সাথে একটা রাদুর একটা বিজ্ঞাপনের ছবি, বিজ্ঞাপনটা জুড়ে দেওয়া, বা কোনো একটা দেবীর সাথে তার হিল, একটা ওই হাই হিল স্কিলেটোর একটা বিজ্ঞাপন জুড়ে দেওয়া, এই যে সিমিলিটিউডস গুলো করে এটা যেন একটা অ্যান্টি রেনেসা ন্যারেটিভ উনি তৈরি করছেন। নেক্সট। নেক্সট। এই আরব্য রজনীতে আসছি আমরা, নেক্সট ছবিগুলোতে আস্তে আস্তে আমরা 1930s মঙ্গল কাব্যে আসছি আমরা, মঙ্গল কাব্যের ছবিতে পরেরটা রাইনোসেরাস। উনি বলছেন এই হচ্ছে আসল রবীন্দ্রনাথ, অন্তরের রবীন্দ্রনাথ, যেই স্পিরিচুয়ালিটি, যে এস্থেটিক্স এর কথা প্রফেসর দত্তগুপ্ত বললেন, উনি এমন ভাবে ন্যারেট করলেন যে ভেতরে স্পিরিচুয়ালিটি, ভেতরে এই যে হোলিস্টিক রবীন্দ্রনাথের জায়গাটা, আমি সেটা রিপিট করতে চাইছি না। এই যে দুটো রবীন্দ্রনাথ, একটা বাইরের রবীন্দ্রনাথ, নোবেল প্রাইজ উইনার, ওয়ার্ল্ড পোয়েট, আর এই হচ্ছে অন্তরের বায়ুল রবীন্দ্রনাথ, অন্ধ, এবং সেখানে অন্ধ দেখাচ্ছেন কবিকে। পরেরটা এই যে ঘরোয়া, ঘরোয়া একটা কভার দেখালাম, ঘরোয়া বইটা যেটা উনি, তাতে কি না আছে, এবং অনেকটা ইট ব্রিংস ডাউন দ্য ট্র্যাডিশন অফ এই যে 17th সেঞ্চুরি বিজাপুরের কথা না প্রফেসর দত্তগুপ্ত বললেন। তাকে যে বইগুলো, যে রাজা, যে সুলতান আদিল শাহ টু এর যে বইগুলো উনি লিখছেন, বা নিম্মত শাহ লিখছেন, বা তখনকার যে ম্যানস্ক্রিপ্ট গুলো লিখছেন, তাতে কি না আছে, তাতে স্টার গ্রেজিং থেকে, অ্যাস্ট্রোনমি থেকে, খাওয়া থেকে, মানে কালিনারি হ্যাবিটস থেকে সবকিছু রয়েছে। এবং এটাও যেন ঘরোয়া, যেন তাতেও সব রয়েছে, ঠাকুরবাড়ির খাওয়া, সাহিত্য, শিল্পকলা, সব উনি সেভাবে যেন লিখে যাচ্ছেন। পরের বইটা জোড়াসাঁকোর ধারে ওনার বেরোয়, ওটা উনি রানীচন্দ্রকে বলেন, উনি রানীচন্দ্রর সাথে, রানীচন্দ্রও অ্যাজ এ সেকেন্ড রাইটার হিসেবে নামটা আমরা দেখছি। এবং তারপর তো আমরা জানি 41-এ উনি জোড়াসাঁকো ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছেন বেলগড়িয়াতে। সেখানে ওনার আরেকটা বই উনি লিখেছিলেন মাসি মাসিমা বলে, কিন্তু সেই বইটা আবার কাভারটা আমার কাছে নেই, সেটা আমার কাছে নেই, তাই আমি কাভারটা দিতে পারিনি। এবং এরপরে এই সময় তার একটু আগে 1930-এ ক্ষুদ্র যাত্রা লেখা হচ্ছে, যেটা ইনস্টলেশন ভিত্তিক, এবং যেটা হচ্ছে ভীষণভাবে ওই আর্টের ইনস্টিটিউশন, ওই আর্টের শর্তগুলোকে খুলে দেওয়ার, যে প্রথম যে শর্তগুলো, সেগুলো যে খুলে দেওয়া, সেগুলোর একটা আমরা দেখতে পাচ্ছি তার একটা প্রয়াস চলছে। ক্ষুদ্র বলে স্মল পিপল, সেটা কি সাবঅর্ডিনিটিও হতে পারে, সাবঅর্ডিনেটদের জানি। এবং 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 থ্রু আউট দিস জার্নি, এই যে হোল জার্নি, we can say it's a quest for similitudes, শ্রমিকদা। সিমিলিটিউড যেন আমরা উনি যেন খুঁজে চলেছেন। তারপর আপনি বলেছেন আপনার ইয়েতে 1951 উনি উনি চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। হ্যাঁ, হ্যাঁ, আমরা একদম প্রথমে চলে যাই। নানক, হ্যাঁ, আপনি কয়েকটা ছবি বেছে নিন, কারণ আমরা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। আপনি এটাই দেখুন, যে যিনি প্রশ্ন করতে, যেমন এটা ফাল্গুনির সিরিজের, এটা ফাল্গুনির রবীন্দ্রনাথ অন্ধ বায়ুলের ভূমিকায় আস্তে আস্তে উনি স্টেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আপনি যদি স্ক্রিনটা, এই ছবিটার ইমেজটা ভালো ওঠেনি, দেখবেন একটা ইন্ডিগো ব্লু একটা কভার করে রয়েছেন, একটা ইন্ডিগো, একটা নীল নীলাভ পুরো ছবিটাতে, ধূসর, এটা একটা হয়ে রয়েছে। তারপরেরটা, হ্যাঁ, এটা 1918-এ করা প্যারট সিরিজের 6 নম্বর ছবি। উনি তখন কি স্কেচ করছেন, এটা দেওঘরের ল্যান্ডস্কেপ।
আপনারা জানেন ওয়াশ স্টাইলটা, এবং এটা কবি শেখর, যেটা রবীন্দ্রনাথ কে ওনার রবীন্দ্রনাথের আঁকা, রবীন্দ্রনাথের, এগুলো সব কিন্তু ভিক্টোরিয়ার কালেকশনে রয়েছে। উনি একটা দার্জিলিং সিরিজও করেছিলেন, দ্য ওয়াশ, জাহাঙ্গীর। আমরা কিন্তু আর সেই ব্লু ইন্ডিগো সেই টোনটা কিন্তু আর পাচ্ছি না। একটু আগে ওই শাহজাদপুরে তার আগে এই সাঁওতাল গালের আগে রাঁচি যাতে যিনি করছেন তার আগে, হ্যাঁ না ব্যাক করুন, একটু ব্যাক করুন, হ্যাঁ হ্যাঁ, তার আগেরটা শাহজাদপুরের ছবিটা, ডান দিকে যাবে, ছবিগুলো ডান দিকে যাবে, ঠিক আছে, ডান দিকে যাবে, হ্যাঁ হ্যাঁ, ডান দিকে যাবে, হ্যাঁ আরো ডান দিকে যাবে, হ্যাঁ এইটা বাস 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 বাস। এটা 1926-27 করা অ্যারাবিয়ান নাইটস এর আগে। আমরা বুঝতে পারছি আমরা আস্তে আস্তে উনি কোন দিকে যাচ্ছেন, এরপরে ছবিগুলো কোন দিকে গিয়ে পৌঁছবে। এরপরে উনি তার অ্যারাবিয়ান নাইটস, এটা আবার আমরা চলে যাচ্ছি 1929-এ মাস্ক সিরিজের। এবং এই মাস্কে অনেকে বলছেন, অনেক আর্ট হিস্টোরিয়ান ক্রিটিকরা বলে এই মাস্কের মধ্যে দিয়ে ওনার একটা কসমোপলিটানিজম একটা ইভলভ করছে, একটা তৈরি হচ্ছে, মানে শুধু একলা খালি বাঙালি নয়, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মানুষের সমন্বয় ওনার এই মাস্কে। না কোথাও আফগানি রয়েছেন, কোথাও কাবুলি রয়েছেন, কোথাও দক্ষিণ ভারতীয় রয়েছেন, না কোথাও উত্তর ভারতীয় রয়েছেন, এবং এক একটা মাস্কের পেছনে, এবং মানুষের ওপরে যে মাস্ক, যেটা মানুষ যেটা পরে থাকে তার একটা প্রতিফলন। পরেরটা, আমরা এই ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আবার মাসে। এবার আপনি এইদিকে করুন স্নেহাংশু, এবার আপনি ফরওয়ার্ড করে যান, না এইদিকে যান, আর মাস্কটা দেখার পর আমরা একটু আরবিয়ান নাইটস দেখাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো সামনে যান, আরো সামনে যান, হ্যাঁ হ্যাঁ, আমরা ভারত, ও এটা চলে এলাম, ভারত মাতায় চলে এলাম, তারপর হ্যাঁ বাস, তার পরেরটা পিছিয়ে যাবেন না, এত ফাস্ট মুভ করবেন না প্লিজ, হ্যাঁ এর পরেরটা এটা দেখানো হয়ে গেছে, এর পরেরটা আপনি উল্টো দিকে যাচ্ছেন, একটু উল্টো দিকে যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট নেক্সট নেক্সট, হ্যাঁ ভারত মাতার পরে, হ্যাঁ এটা নেক্সট। এটা বলার নিশ্চয়ই দরকার নেই, 1902-এর পাসিং অফ শাহজাহান। এটা আরেকটা কৃষ্ণলীলা পেন্টিং, নৌকা বিহার শ্রীকৃষ্ণের, মানে আমরা যে সেন্ট্রাল ফিগারটা দেখছি ওটা শ্রীকৃষ্ণ ফিগার, এবং যেগুলো লেখা আছে সেটা ওল্ড বেঙ্গলিতে, কেউ বলে ন্যাস্তালিক স্ক্রিপ্ট, উর্দু ন্যাস্তালিক স্ক্রিপ্ট, ওটা যেটা আবার পার্সিয়ান স্ক্রিপ্ট। আবার ওদের স্ক্রিপ্টে, ইসলামিক স্ক্রিপ্টে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ন্যাস্তালিক, একটা হচ্ছে আরেকটা যেটা আমার এক্ষুনি মনে আসছে না, সেটা ওরা বলে আরো পিওরার ফর্ম, যেটা দেখবেন আরো স্ট্রেট লাইনসে, আরো কম্পোস্ট, এটা আরো স্ল্যান্ট, এই নাস্তালিকটা আরো স্ল্যান্ট। এটা যে পরে যখন জাহাঙ্গীরনামা আকবরনামা যখন লেখা হচ্ছে, তখন এই নাস্তালিক স্ক্রিপ্টেই লেখা হচ্ছে। আপনারা যদি কখনো জাহাঙ্গীরনামা বা আকবরনামা যদি দেখেন, তখন স্ক্রিপ্টটা দেখবেন নাস্তালিকের স্ক্রিপ্টে লেখা। পরেরটা, কৃষ্ণের জন্ম, এটা কিন্তু আগের ছবি, 1895 1897-এর ছবি। উনি তখন আর্ট কলেজে উনি ট্রেনিং নিচ্ছেন গিলার্ডির কাছে, দ্য বার্থ অফ কৃষ্ণা। পরেরটা, খগেন বাবু এই চরিত্রটির নাম।
পেন্সিল অ্যান্ড ইঙ্ক ড্রয়িং পরেরটা। আবার আমরা আসছি কৃষ্ণলীলার ছবিতে। পরে পরেরটা পরেরটা তো ওখানে কি শেষ হয়ে গেল? পরে আচ্ছা, এবার তাহলে আরো, হ্যাঁ, এবার এবার মোটামুটি দেখিয়ে দেখালাম। শ্রমিকদা, এবার আপনি বলুন। এইবার চলে আসি, কারণ কারণ কিছু সুমন বাবু কিছু দেখাবেন, হ্যাঁ। আচ্ছা, আমাদের সময় তো চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলছিলাম আমি। সুমন বাবু যদি এবার আপনার বিষয়ে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমাদের সবার শ্রদ্ধেয় শ্রমিকদাকে আমাদের নমস্কার জানাই, এবং আমার আগের দুজন মাননীয় বক্তাকে আমার নমস্কার জানাই, এবং অবশ্যই এই আজকের আয়োজনের যারা উদ্যোক্তা তাদের প্রত্যেককে ভালোবাসা জানাই। আমরা মূলত দুটো বিষয়ে অবনীন্দ্রনাথ প্রসঙ্গে দুটো আলাদা আলাদা ঘরানার আলাদা গমকের স্পর্শ পেলাম এই আগের দুজনের কথায়। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি বুদ্ধদেব বসু তার ওই আধুনিক বাংলা কবিতা সংকলনে অবনীন্দ্রনাথের লেখা নেবার পক্ষে যে যুক্তি দিয়েছিলেন, সে যুক্তির উপর ভর রেখে কিছু কথা বলবো। বুদ্ধদেব বসু বলেছিলেন অবনীন্দ্রনাথের গদ্যই যে কবিতা, তার এটা 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 বুদ্ধদেবের ভাষা, তার চাক্ষুষ প্রমাণ উপস্থাপিত করবার জন্য আমি এই সংকলনে, কবিতা সংকলনে অবনীন্দ্রনাথের লেখা নিচ্ছি। এখন কবিতা এবং গদ্যের মধ্যে যে 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 আমাদের একটা আরোপিত একটা পার্থক্যের কথা আমরা এতদিন বলে আসতাম, আমরা সবাই জানি যে সেটা এই মুহূর্তে আর ততটা গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর লেখালেখির পরিপ্রেক্ষিতে আর নেই। ফলে বুদ্ধদেব একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দায়িত্ব পালন করলেন সেই সংকলনে অবনীন্দ্রনাথের লেখা নিয়ে, কবিতা সংকলনে অবনীন্দ্রনাথের গদ্যের একটা অংশ উদ্ধার করে। আমি অবনীন্দ্রনাথের গদ্যের এই ধরনটি প্রসঙ্গে কিছু কথা বলবো, তার আগে একটু একটু পরিপ্রেক্ষিত হিসেবে বলে দিতে চাইবো যে যে ধরনের, যে চলনে, যে ঘরানায়, যে গমকে অবনীন্দ্রনাথ গদ্য লিখেছেন, তার তার সূচনা এবং তার প্রতিষ্ঠা যারা করেছিলেন তাদের 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 প্রসঙ্গে একটা দুটো সূত্র একটু কথা বলে দিতে চাইবো। প্রথম কথা, আমরা জানি অবনীন্দ্রনাথ চলিত বাংলার যে চলনটি প্রতিষ্ঠা করলেন, একা নন, তাদের কথা আমি পরে বলছি, প্রতিষ্ঠা করলেন, তার সূচনা হয়েছিল গত শতাব্দীর মধ্যভাগে, মানে 19 শতকের মধ্যভাগে আমাদের প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের যৌথ উদ্যোগে। সেটাকে আরো বিকশিত করেছিলেন, আরো 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 তার মধ্যে আরো স্বাস্থ্য সঞ্চার করেছিলেন তিনি হচ্ছেন মূলত বিবেকানন্দ এবং অবনীন্দ্রনাথ, এবং দুটো শতাব্দী জুড়ে রবীন্দ্রনাথ ছিলেন। এবং কখনো কখনো অবনীন্দ্রনাথের কিছু কিছু লেখার সূত্রে, ক্ষীরের পুতুলের সূত্রে, বা শেষ জীবনের ওই পরের দিকের ওই পুঁথির জাতীয় রচনার সূত্রে সুকুমার রায়, এরা সবাই মিলে বাংলা গদ্যের চলিত গমকটিকে আস্তে আস্তে স্বাস্থ্যবান করে তুলছিলেন। মজার কথা হচ্ছে এদের এদের প্রত্যেকের মধ্যেই অল্প বিস্তর তাদের ভাবনার মধ্যে, তাদের গড়নের মধ্যে, তাদের লেখার গঠনের মধ্যে তফাৎ ছিল। সেই তফাৎ, এই প্রত্যেকটি গমকে কিন্তু আস্তে আস্তে বাংলা গদ্যের একটি চারু ভঙ্গিমাকে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করছিল। যেখানে সুবীর রায়চৌধুরী যে বাংলা গদ্যের যে ধরনটিকে বলছেন গৃহিণীপনা, বাংলা গদ্যের সেই গৃহিণীপনার সূচনা কিন্তু করেছিলেন মূলত দুজন। একজন, আবার বলছি, 2 শতাব্দী ধরে রবীন্দ্রনাথ, আরেকজন এবং অবনীন্দ্রনাথের রচনার মধ্যে যেখানে যেখানে ক্ষীরের পুতুল বা পরবর্তীকালে রচনাগুলোর মধ্যে যেখানে যেখানে কল্পনার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে, কল্পনার সাম্রাজ্যের সীমা খুলে দেওয়া হচ্ছে, সেই সেই সাম্রাজ্য বিস্তারের ঘরানার দিক থেকে অবনীন্দ্রনাথের লেখার সঙ্গে কখনো কখনো আমরা সখ্য পাবো, কখনো কখনো আমরা মিল পাবো মূলত সুকুমার রায়ের রচনায়। যেখানে দুজনের মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সুকুমার রায়ের রচনার মধ্যে একটি অন্তঃসঞ্চার আছে ব্যঙ্গের এবং কৌতুকের। হ্যাঁ, তার সময়কে
তার সমাজকে, তার পরিবেশকে স্পর্শ করবার একটা নাছোড় তাগিদ সবসময় সুকুমার রায়কে চালিত করতো বলে সুকুমার রায়ের রচনার মধ্যে আমরা সেই সময়ের, সেই সমাজের কিছু কিছু মানুষের, কিছু কিছু চরিত্রের তাদের আঘাত করার, তাদের 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 সম্পর্কে কোনো কিছু বলবার, কোনো কিছু বক্তব্যের একটা সম্প্রসারণ পাবো, যেটা কখনো অবনীন্দ্রনাথের মধ্যে ছিল না। অবনীন্দ্রনাথ সবসময় চেয়েছেন তার গদ্যকে সেই সময়ের পরিপ্রেক্ষিতে একটি 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 শুরু থেকে শেষ পর্যন্ত একটি 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 একটি- একটি গড়ন দিতে, একটি গঠন দিতে। যে কারণে যে কারণে বুদ্ধদেব বসু বলেছিলেন যে ওই যে তার কবিতা, যে গদ্যের কবিতাও যে গদ্য হতে পারে, সেটা সুকুমার রায়ের রচনা থেকে উদ্ধার করে দেখিয়েছিলেন। আমি আমি আহ একটা দুটো কয়েকটা কয়েকটা নজির, কয়েকটা অংশ অবনীন্দ্রনাথের রচনা থেকে তুলছি। তুলে আর সবাই আপনারা এগুলো পড়েছেন, আমরা একটু বুঝে নেবার চেষ্টা করব কোন কোন শীর্ষ অবনীন্দ্রনাথের রচনার কোন কোন শীর্ষ স্পর্শ করে বুদ্ধদেব বসু এই কথাটা বলতে চেয়েছিলেন যে গদ্য যে কবিতা হতে পারে, সেটা আমরা অবনীন্দ্রনাথের লেখা থেকে বুঝতে পারি। আমি একটা অংশ রাজকাহিনী থেকে রাজকাহিনীর মুশকিল হচ্ছে, রাজকাহিনী নিয়ে আলোচনা করতে গেলেই অনেকে, যেটা নানকবাবু তার ছবির ক্ষেত্রে বলেছেন, যে বলতে গেলে অনেকে ওই জাতীয়তাবাদের প্রসঙ্গটিকে স্পর্শ করতে চান। হ্যাঁ, যে সেই সময় সারা ভারতবর্ষে বঙ্গভঙ্গ জনিত কারণে যে একটা জাতীয়তাবাদী একটা মনোভাব তৈরি হচ্ছিল, তার একটা প্রতিফলন দেখতে চান অবনীন্দ্রনাথের মূলত রাজকাহিনী। মুশকিল হচ্ছে এটা, এই 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 দিক থেকে কথা বলবার মুশকিল হচ্ছে, রাজকাহিনীতে এমন কিছু কিছু মন্তব্য আছে অবনীন্দ্রনাথের যেগুলো আমাদের অস্বস্তি ঘটাবার জন্য যথেষ্ট। হ্যাঁ, যে জাতীয়তাবাদের কথা উনি বলছেন, সে জাতীয়তাবাদ আমরা লেখাটাকে আমরা সবাই পড়েছি, পড়লেই দেখতে পাবো সেই জাতীয়তাবাদ মূলত একটি বিশেষ ধর্মকে, একটি বিশেষ সম্প্রদায়কে স্পর্শ করে আছে। এটা একা অবনীন্দ্রনাথের সমস্যা নয়, এটা সেই সময়ের সমস্ত সচেতন সচেতন ভারতবর্ষের মানুষেরই এই সবিরোধ স্বাভাবিক ছিল। হ্যাঁ, এই অবধারিত ছিল, এটাকে এড়ানো সম্ভব ছিল না বলে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। জাতীয়তাবাদী চেতনা চেতনা নিয়ে ওই রাজকাহিনী বা তার সময়ের ওই সময় লেখালেখিকে বিচার করবার যে একটা জনপ্রিয় চল একটা আছে, সেদিকে যাই। আমি ওর গদ্যের ধরনটা নিয়ে কিছু কথা বলছি, যে ধরনটিকে স্পর্শ করেছিলেন বুদ্ধদেব বসু তার ওই আধুনিক বাংলা কবিতা সংকলনের ভূমিকায়। একটা অংশ বলি, একটা অংশ বলি, সেটা হচ্ছে পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়ে মিহি, আগুনের চেয়ে উজ্জ্বল, একগাছি সোনার তার, সরু হতেও সরু একটি সোনার ছুঁচে পরিয়ে এফোর এফোর দিয়েছেন, অমনি চাপার কলির মতো পুষ্পবতীর কচি আঙুলে সেই সোনার সূচ বলতা গোলের মতো বিঁধে গেল। এর মধ্যে যে সৌন্দর্যের সঞ্চার আছে, আমি শুধু সেটুকু লক্ষ্য করতে বলছি না, সেই 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 সৌন্দর্যের সঞ্চার কিভাবে সম্প্রসারিত হলো, আমি সেটা এবার বলবো তার পরের দুটো তিনটে লাইন উদ্ধার করে। এবং আবার বলছি, এই সৌন্দর্য কিন্তু একমাত্রিক নয়, একমাত্রিক যে নয়, এই সৌন্দর্যের মধ্যে যে নানা রকম অপহরণ ঘটিয়ে দিয়েছেন, নানা রকম ভাবে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এই সৌন্দর্যের ধারণাটাকে অবনীন্দ্রনাথ, সেটা আমি এর পরের উদ্ধৃতিটি উচ্চারণ করে একটু বুঝে নেবার চেষ্টা করি। তিনি চেয়ে দেখলেন একটি ফোঁটা রক্ত জ্যোৎস্নার মতো পরিষ্কার সেই রূপোর চাদরে রাঙা এক টুকরো মণির মতো ঝকমক করছে। এই যে একটু আগে নানকবাবু বলছিলেন যে অমন ঠাকুর ছবি লেখে, যে কথাটা রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, তাকে তার তার গদ্য চর্চার উৎসাহ দেবার জন্য, যে তুমি মুখে যেভাবে গল্প বলো, যেভাবে তুমি মুখে মুখে গল্প বলো, সেইভাবেই তুমি লেখো। যে কথাটি সারা জীবন ধরে অবনীন্দ্রনাথকে তার গদ্য চর্চায় উৎসাহী করেছে, সেই ধরনটির প্রতিফলন, সেই ধরনটির সম্প্রসারণ, সেই ধরনটির স্পর্শ আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে চেষ্টা করলেন। জলের ছিটে পেয়ে সেই এক বিন্দু রক্ত ক্রমশ ক্রমশ বড় হয়ে
একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে, একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে, তেমনি পাতলা ফুটফুটে চাদরখানি রক্তময় করে ফেললো। এই রকম গদ্য গত বিংশ শতাব্দীর প্রথম দশকে, মানে 19 শতকের শেষ থেকে বিংশ শতাব্দীর প্রথম দশকে এই ধরনের গদ্য লেখার সামর্থ্য একমাত্র রবীন্দ্রনাথ ছাড়া কারোর ছিল না। কারোর ছিল না এই জন্যে যে বিবেকানন্দ পর্যন্ত যখন এই চলিত রচনা, চলিত বাংলাটিকে পুষ্টি দিচ্ছেন, তখনও তার লেখার মধ্যে কখনো কখনো এমন কিছু শব্দ চলে আসছে, এমন কিছু কিছু ব্যবহার চলে আসছে যেগুলো অবনীন্দ্রনাথের লেখায় পাওয়া যাবে না। অবনীন্দ্রনাথ মূলত শিল্পী ছিলেন বলে, মূলত একজন একজন লেখক ছিলেন বলে তার লেখার মধ্যে সৌন্দর্যের প্রতিষ্ঠা ছিল স্বয়ংক্রিয়। এই প্রতিষ্ঠাকে তিনি এই প্রতিষ্ঠাকে পুষ্টি দেবার জন্য যা যা করার তিনি সেটা করেছেন, কিন্তু এমন কিছু করেননি যাতে এই প্রতিষ্ঠার চলনের মধ্যে কোনো ভাঙন ঘটে। আমি এর পরে যে উদ্ধৃতিটা দেব, সেই উদ্ধৃতিটা পড়লে আমরা বুঝতে পারবো যে যে ভাঙন আমরা লেখাটির ওপরের তলে দেখতে পাচ্ছি সেটা আসলে তার সৌন্দর্যকেই সমর্থন করছে, তার সৌন্দর্যের ধারণাটাকেই সমর্থন করছে। আমি বলি, এর পরের উদাহরণটি দিচ্ছি। একটা 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 অরণ্যের, একটা বনের বর্ণনা আছে। সেই বর্ণনাটা এইরকম: থামের মতো প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুড়ি আকাশের দিকে ঠেলে উঠেছে, কোথাও ময়ূরী বন আলো করে ঘুরে বেড়াচ্ছে। আরে এই 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 সৌন্দর্যের মধ্যে কোনো গন্ডগোল নেই, কোথাও ময়ূরী বন আলো করে ঘুরে বেড়াচ্ছে। এইবারের বিবরণটা দেখুন: কোথাও আস্ত ছাগল গিলে প্রকাণ্ড একটা অজগর স্থির হয়ে পড়ে। যেখানে তিনি একটি নিঃশব্দ, গভীর, অন্ধকার বনের বর্ণনা দিচ্ছেন, সেখানে তিনি এক সৌন্দর্যের একমাত্রিক বর্ণনা দিয়েই শেষ করতে পারতেন। সেখানে কেন এই আস্ত ছাগল গিলে প্রকাণ্ড একটা অজগর স্থির হয়ে পড়ে আছে, তার তার যে মন ছবি 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 আঁকে, যে মন সৌন্দর্যের আধুনিকতম ধারণা থেকে গ্রহণ করতে চায়, যেটা বারবার নানকবাবু বলছিলেন যে কত এগিয়ে আছেন তিনি তার সময় থেকে, যে যে মন তার সৌন্দর্যের আধুনিকতম ধারণা থেকে গ্রহণ করতে চায়, সেই মন কিন্তু এই ছবিটাকে উপেক্ষা করতে পারবে। তিনি তো বনের কথা বলে, ফুলের কথা বলে, অন্ধকারের কথা বলে চলে যেতে পারতেন, তিনি তা বললেন। তিনি বললেন যে একটি প্রকাণ্ড অজগর স্থির হয়ে পড়ে, কোথাও বাঘের গর্জন, কোথাও বা পাখির গান, এক জায়গায় সবুজ ঘাসে সোনার রোদ, আরেক জায়গায় কাজলের সমান নীল অন্ধকার। যে ভাষায়, যে কলম কাজলের সমান নীল অন্ধকারের মধ্যে একটি পরিপূর্ণ সৌন্দর্যের রূপক রচনা করতে পারে, সেই মনে কিন্তু সেই পারছে এটি ছাগল গিলে অজগর শুয়ে থাকার দৃশ্যটি রচনা করতে। এটাই বলছি আমি, যে এই সৌন্দর্যের আধুনিকতম যে চর্চার সঙ্গে আমরা পরিচিত, আমরা সবাই জানি সারা পৃথিবীতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে কোন সৌন্দর্য সম্পর্কে, শিল্প সম্পর্কে একমাত্রিক ধারণা, সমস্ত অবয়ব ছিল। এই ছিন্ন ভিন্ন ধারণার প্রতিষ্ঠা অবনীন্দ্রনাথ তার লেখা, এটা কবে লেখা? হ্যাঁ, 19 শতকের শেষ থেকে 20 শতকের শুরু পর্যন্ত লেখা। তখন তিনি কাজলের সমান নীল অন্ধকার কথাটি বলে তার আগেই বলে নিচ্ছেন ছাগল খেয়ে একটি অজগর শুয়ে আছে। এই যে এই যে ভেতরে ভেতরে অনাচারের সাম্রাজ্য রচনা করে সৌন্দর্যের অর্চনা, হ্যাঁ, ভেতরে ভেতরে অনাচারের সাম্রাজ্য রচনা করে সৌন্দর্যের অর্চনা, এই 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 ধরনটির প্রতিষ্ঠা অবনীন্দ্রনাথ করে গেছেন যে সময়ে 100-150 বছর আগে। সে আমার আমার অবাক লাগে যে ভাবতে, যে সেই ধরনটি, এবং আমার নিজের বিবেচনায় সেই ধরনটি সম্প্রসারিত হয়েছে বুদ্ধদেব বসু হয়ে পরবর্তীকালে বাংলা গদ্যের চলনের মধ্যে। এবং এবং যেটা আমি একটু আগে বলেছি, প্রমথ চৌধুরী বলেছিলেন না, যে মুক্ত ছন্দ গদ্যের প্রকৃষ্ট নমুনা হচ্ছে ওদের গদ্য। এই 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 অংশগুলো পড়লে তার মানে আমরা আমরা বুঝতে পারি। এই জন্যই বুদ্ধদেব বসু আধুনিক কবিতার সংকলনে অবনীন্দ্রনাথের লেখা গ্রহণ করতে পারে। এবারে এবারে আমি আরেকটা দিক সংক্ষেপে উচ্চারণ করে আমার কথা শেষ করবো। সেটা হচ্ছে এই যে, এটা তো বললাম ভাষার কথা। এই ভাষার সামর্থ্যে ভর রেখেই রবীন্দ্রনাথ তার গদ্যে আরেকটা কাণ্ড করতেন। সেটা হচ্ছে, তার, আপনারা সবাই পড়েছেন, আমরা সবাই পড়েছি,
তার বিশেষ করে রাজকাহিনীর করতে দেখবেন অনেক সময় একটা একটা কথা বলছেন, একটা ঘটনা ঘটলো, তারপরেই বলছেন তারপরে কতদিন কেটে গেল। উনি বলতে পারতেন তারপরে অনেকদিন কেটে গেছে ইত্যাদি, তা না বলে আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। তিনি বলছেন কি এই যে তারপরে কতদিন কেটে গেল, তারপরে কতদিন কেটে গেল, এই কথাটি উচ্চারণের মধ্যে যে রহস্য, যে অসমাপ্ত রহস্যের বন্দনা আছে। মানে তারপরে কতদিন কেটে গেল এই কথাটি আগের ঘটনা এবং পরবর্তী ঘটনার মধ্যবর্তী রহস্যের সম্প্রসারণ, এটা সেই সময়ে একমাত্র অবনীন্দ্রনাথ করতেন। গোটা রচনা আমি একটা গল্পেই 3-4 বার আছে যে তিনি একটি ঘটনাকে যেখানে ঘটনার বর্ণনা যেখানে দিচ্ছেন এবং পরবর্তী হয়তো 20 বছরের বর্ণনা দেবেন, তার মাঝখানে অন্য কোনো কথা না বলে তিনি বলছেন তারপরে কতদিন কেটে গেল। এই ধরনটা একমাত্র অবনীন্দ্রনাথের বৈশিষ্ট্য, যেটা এই ধরনের মধ্যে যে কল্পনার প্রতিষ্ঠা আছে, এই প্রতিষ্ঠায় কিন্তু আমরা বাপ্পাদিত্য যখন মারা গেলেন, তার মৃত্যুর পরে যখন তার মরদেহ থেকে শরীর কাপড় তুলে নেওয়া হলো, যখন তার শরীর সেভাবে দেখা গেল না, তিনি লিখছেন সেই মুহূর্তে তার শরীর হিন্দুকুশ পর্বতের সন্ধি স্থলে তার সেই ছোটবেলার তার যে সঙ্গিনী, তিনি সেই তার কাছে সেই মরদেহটি রয়েছে। এটা কি করে সম্ভব হলো? ফ্যান্টাসির ধার ঘেঁষে চলা, ফ্যান্টাসি নয়, ফ্যান্টাসির ব্যাপারটা আলাদা, কিন্তু ফ্যান্টাসির ধার ঘেঁষে চলা এই ধরনের রচনাকে বিশ্বাসযোগ্যভাবে রচনা করা, পরিচালিত করা, এই যে করার জন্য যে ক্ষমতার দরকার হয়, সেই ক্ষমতা সেই মুহূর্তে এটা বিবেকানন্দেরও ছিল না। আর বিবেকানন্দের দায়টা একটু বেশি ছিল, অমরনাথের অতিরিক্ত দায় কিছু ছিল না, বিবেকানন্দের দায়টা একটু বেশি ছিল। তিনি তার 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 দায় ছিল তার সময়কে, তার দেশকে, তার সময়ের পৃথিবীকে বিশেষভাবে নজর করার। ফলে তিনি তয়ের বলে যে শব্দটি, নানা রকম শব্দ ব্যবহার করেছেন বিবেকানন্দ, যে শব্দগুলো বিশেষভাবে সাধারণ মানুষের দিকে লক্ষ্য রেখে লেখা। অবনীন্দ্রনাথের নজর ছিল মূলত নিজের দিকে বলে তিনি একটা রচনার নিজস্ব সৌন্দর্যের অর্চনাকেই শেষ মুহূর্ত পর্যন্ত লক্ষ্য করতেন। মানে এমন অনেক জায়গায় উদাহরণ দেওয়া যায় অবনীন্দ্রনাথের রচনা থেকে, যেখানে আমরা পড়লে বুঝতে পারবো যে একটা 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 গোটা ফ্রেম, সৌন্দর্যের একটা গোটা ফ্রেম তিনি রচনা করছেন, কিন্তু মাঝে মাঝে ক্ষত রেখে দিচ্ছে, হ্যাঁ, মাঝে মাঝে টোল খাইয়ে দিচ্ছে। এই ক্ষত, এই 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 টোল খাওয়ানোর এই ভঙ্গিমা, এটা কিন্তু তার সচেতন ছিল। যে কারণে আমি ছবি মানে পেন্টিং সম্পর্কে খুব একটা আমার ধারণা কম, আমার নিজের ধারণা, নানকবাবু এটা ভালো বলতে পারবেন, আমার নিজের ধারণা এই ছবির মধ্যে, ছবির ভেতরে, লেখার ভেতরে ভেতরে ক্ষত তৈরি করার এই মন, আসলে যে মন নিয়ে তিনি ছবি আঁকতেন, সেই মনেরই সেই মনেরই সম্প্রসারণ। তা না হলে কিন্তু টানা সৌন্দর্যের বন্দনা করে একটা কোথাও তিনি, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা বললেই দেখা যাবে যে যেখানে তার রচনার মধ্যে রচনা মানে একটা বাংলা গদ্যের এই মুহূর্তের চলনের যে দুটি শীর্ষ প্রতিষ্ঠিত হয়েছে, তার একটা আমার বিবেচনায় বুদ্ধদেব বসুর, আরেকটা আমার বিবেচনায় তারই সতীর্থ জীবনানন্দ দাশের। এই দুটো ধরনের মধ্যে তফাৎ হচ্ছে এই যে বুদ্ধদেব বসুর ঘরানা হচ্ছে সৌন্দর্যের সঞ্চার করে, সেই গদ্য আলাদাভাবেই লক্ষণীয়। বুদ্ধদেব বসুর ঘরানার যে গদ্য, সেই গদ্য আলাদাভাবেই লক্ষণীয়। আর সেখানে গদ্যে একটা প্রাঞ্জল মুন্সিয়ানা রক্ষা করে কথাটা বলার তাগিদ থাকে। আরেকটা ধরন হচ্ছে, সে ধরনটার শীর্ষে রয়েছে জীবনানন্দ দাশের গদ্য, যেখানে কিন্তু ভেতরের দিকে একটা উদ্যম থাকে, ভেতরের দিকে একটা অন্তর্লীন উদ্যম থাকে। অবনীন্দ্রনাথের আমার নিজের বিবেচনায় এই ধরনটির শুরু হয়েছিল অবনীন্দ্রনাথের গদ্য থেকে, বিশেষ করে রাজকাহিনীর গদ্য থেকে। তার তার ক্ষীরের পুতুল বা পরবর্তীকালে পুঁথি জাতীয় যে লেখাগুলো, সেগুলোর ধরনটা আমার আলাদা। তার সঙ্গে আমার মানে অনাচারের শুদ্ধতম মৃগয়া ভূমি, ভাষার মধ্যে অনাচার রক্ষা করে, ভাষার মধ্যে অনাচারের বন্দনা করে
গদ্য লেখার যে ধরন সুকুমার রায় করেছেন, সেই ধরনকে কখনো কখনো স্পর্শ করেছে অবনীন্দ্রনাথের লেখা, তার ওই ক্ষীরের পুতুল, বিশেষ করে ক্ষীরের পুতুল। এবং এটা আমরা একটু আগে আলোচিত হয়েছে এই প্রসঙ্গটি, যে যাত্রা, কতকতা, ধরনের সঙ্গে তার ছোটবেলা থেকে পরিচয়ের একটা প্রতিফলন আমরা এই ধরনের গদ্যের মধ্যে পাবো। কিন্তু আমার নিজের বিশ্বাস যে বাংলা গদ্য এই মুহূর্তে ভেতরে ভেতরে অনাচারের মৃগয়াভূমি রক্ষা করে প্রতিষ্ঠিত হবার যে জ্বলনটিকে স্পর্শ করে আছে, তার সূচনা করেছিলেন সেই সময়ে যারা বিবেকানন্দ, অবনীন্দ্রনাথ, অনেকটা সময় জুড়ে রবীন্দ্রনাথ, সুকুমার রায়, তার আগে কালীপ্রসন্ন বা প্যারীচাঁদ। এই গোটা গোটা চর্চার মধ্যে অবনীন্দ্রনাথ আলাদা হয়ে আছেন। তার ভেতরে ভেতরে ওই যে শিল্পের আধুনিকতম যে সংজ্ঞায় আমরা এখন বিশ্বাস করি, যে একমাত্রিক বন্দনা নয়, তার মধ্যে ক্ষত তৈরি করো, হ্যাঁ, তার মধ্যে অনাচার তৈরি করো, তার মধ্যে অনাচারে মৃগয়াভূমি রচনা করো, তার শুরু করে দিয়েছিলেন। সেটা সূচনা করেছিলেন অবনীন্দ্রনাথ। আমি অবনীন্দ্রনাথের গদ্য সম্পর্কে একটুকু বলে আমি আমাদের সবাই এখানে যারা রয়েছেন সবাইকে নমস্কার জানিয়ে কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সুমন বাবু। তিনজনের আলোচনার মধ্য দিয়ে যেটা খুব স্পষ্ট হয়ে বেরিয়ে এসেছে, যে বিশেষ করে সুমন বাবু শেষে যেটা বললেন, যে একটা জটিল আধুনিকতার বয়ান অবনীন্দ্রনাথ তার ছবিতে এবং লেখায়, তার গদ্যে বিশেষ করে, যেখানে তার গদ্যের যে কঠোর যুক্তিবন্ধন, সেটা প্রায় গদ্যের চরিত্র, সাধারণ গদ্যের যে গদ্য একেবারেই যুক্তিমুখী, কঠিন একটা বদ্ধ আবহের মধ্যে চলে, তার পথকে সোজা করে রাখার চেষ্টা করে, সরাসরি মানুষের সেই মুহূর্তের চিন্তার সঙ্গে একটা সংযোগ তৈরি করার চেষ্টা করে, সেইটি যেন গদ্যের লক্ষ্য। সেই লক্ষ্যটাকে কিন্তু অনেক বিস্তৃত করে কবিতার প্রদেশে গদ্যকে ঢুকিয়ে দিচ্ছেন, যখন সেই গদ্যের মধ্যে বিরোধ, দ্বন্দ্ব, যেগুলো আধুনিকতার লক্ষণ। আধুনিকতা ওই সরল রৈখিক একটা ধারাকে স্বীকার করে না, আধুনিক পৃথিবী সেরকম নয়, আধুনিক চিন্তাও সেরকম নয়। এবং পরতে পরতে আমরা নানা সত্য, একটা একেবারে দৃশ্যত যে পরত, সেই পরতের একটা মাধুর্য আছে, তার রূপ আছে, তার সৌন্দর্য হয়তো আছে, কিন্তু সেই পরতের নিচের একটা পরতে যখন আমরা যাই, তার মধ্যে অনেকগুলো দ্বন্দ্ব সংঘাত, তার রক্তলিপ্ত সাক্ষ্য কিন্তু থেকে যায়। সেইগুলোকেও কিন্তু তুলে আনা ওই গদ্যের বয়ানের মধ্যে। ছবির ক্ষেত্রেও কিন্তু একই কাণ্ড ঘটাচ্ছেন অবনীন্দ্রনাথ। যত এগোচ্ছেন, যখন উনি কৃষ্ণলীলার ছবিও আঁকছেন, সেখানে যখন ভাষাকে তার সঙ্গে যুক্ত করছেন, যে ভাষা কিন্তু একটা অন্য প্রথা, ওই ছবির সঙ্গে যে ভাষা জড়িত হয়ে রয়েছে ঐতিহ্যগতভাবে, পরম্পরাগতভাবে, সেই ভাষাকে রাখছেন, কিন্তু সেই ভাষার লিখন শৈলীটাকে যখন পাল্টে দিচ্ছেন, যে পাল্টানোর মধ্যে কিন্তু দুটো সভ্যতা, দুটো সংস্কৃতির সংঘাত, দ্বন্দ্ব, সেটাও কিন্তু চলে আসছে। এবং যেটার একটা চূড়ান্ত অভিব্যক্তি, যেখানে গদ্য, কবিতা, যাত্রা, কথকতা এবং নানক যেটাকে চিহ্নিত করেছেন যে এমনকি আজকে যাকে আমরা সাবল্টন বলি, সেই সংস্কৃতি, যে রামায়ণের কথা বলছে চারটি মানুষ, নিধিরাম, ক্ষুদিরাম, বেচারাম, ক্যানারাম, যারা বলে যে তারা লক্ষ্মী সরস্বতীর কোনো দান তারা পায়নি, লক্ষ্মী সরস্বতী তাদের কিছু দেয়নি, তাহলে কিংকুরু, আমরা কি করে বাঁচবো, কি করে, কি করব? তখন তারা ঠিক করে যে রামায়ণটাকে তারা
তাদের ভাষায়, তাদের অভিজ্ঞতায় তারা নতুন করে রচনা করবে এবং সেটা গাইবে। আর রচনাটা, প্রয়োগটা নিধিরাম ক্ষুদিরাম করবে, তার বেচা কেনার, আজকের ভাষায় যাকে আমরা মার্কেটিং বলি, সেটা দায়িত্ব নেবে বেচারাম, কেনারাম। এবং তার মধ্য দিয়ে যে রামায়ণ বেরিয়ে আসে, সে রামায়ণে কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সরাসরি অভিঘাত পড়ে। তাতে খবরের কাগজ থেকে কেটে এনে যখন ছবি আঁটেন, তখন সেই খবরের কাগজের তক্তকে বাস্তব, সেই মুহূর্তের বাস্তব, সেটা কিন্তু প্রবেশ করে যায় রামায়ণের মধ্যে। এবং বিদেশি ছবির বিজ্ঞাপন, তার পোস্টার, এমনকি একটা জায়গাতে হিটলারের এই লেখাটা চলছে, আমরা তারিখ খুঁজে পাইনি, পদযাত্রার সম্পাদনাতে আমার সামান্য ভূমিকা ছিল যখন আমরা ওটাকে প্রকাশ করি। রামন শিবকুমার এবং আমরা একসঙ্গে কাজ করেছিলাম এই বইটার পেছনে। তখন তারিখ আমরা খুঁজে পাইনি, কিন্তু আন্দাজে, ঐতিহাসিক আন্দাজে ধরতে পারি যে 36 থেকে 41-এর মধ্যে, যখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, চলছে, তার সাক্ষ্য বহন করছে। তাই হিটলারের মুদ্রা, যে মুদ্রার বাণী ছিল যে কর্ম আর শ্রম, সেইটি হচ্ছে মানুষের ধর্ম, জীবনের ধর্ম, সেইটি চিহ্নিত সেই মুদ্রার ফলক, সেটাকেও সেঁটে দেন রামায়ণের কাহিনীর সঙ্গে। তখন কোথাও সুমনবাবু যেটাকে বলেন যে একটা গদ্য বয়ান, সেই বয়ানটার মধ্যেও কিন্তু আরেকটা পরতে একেবারে সেই মুহূর্তের বাস্তব, সেটাও স্থান করে নিতে পারে। এবং এই যে নানা পরতে বিধৃত, বিন্যস্ত একটা বয়ান, যেখানে কবিতা, গদ্য একাকার হয়ে যায়, রেখা, কথা একাকার হয়ে যায়, এবং ওই একাকারত্বের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করে। এটা কখনো খুব মসৃণ নয়। মসৃণতাটা সৌন্দর্যের লক্ষণ নয় অবনীন্দ্রনাথের কাছে। সেই জন্য যখন আরব্য রজনীর ছবি আঁকতে যান, তার মধ্যে কিন্তু কার্টেগর এন্ড কোম্পানির নাম ফলক চলে আসে, অবলীলায় চলে আসতে পারে। কারণ উনি সত্যি আরব্য রজনীর কোনো কাহিনী বলছেন না, উনি এই বাস্তব মুহূর্তের আধুনিক চৈতন্যকে খুঁজছেন এবং তাকে প্রকাশ করছেন, যাতে রেখা, ভাষা, চিন্তা, দ্বন্দ্ব সব কিছুকে উনি সংযোজিত করতে পারেন এবং একটা যৌথ ভাষা, তার একটা প্রায় বিস্ফোরণ ঘটাতে পারে। সেই অবনীন্দ্রনাথকে পুনরাবিষ্কার করার, নতুন করে দেখার একটা সুযোগ এই সার্ধ শতবর্ষে আমাদের এনে দিয়েছে। এবং আমি জানি যে নানা সংগঠন, প্রতিষ্ঠান নানা জায়গাতে মিলিত হয়ে এই অবনীন্দ্রনাথকে নতুন করে আবার ফিরে দেখছেন। তার একটা সুযোগ আজকে আমরা পেলাম, তার জন্যে সুশান্ত, নানক এবং সুমনের কাছে আমি বিশ্বাস করি আমাদের সব শ্রোতা দর্শকরাও সমান কৃতজ্ঞতা। ধন্যবাদ সকলকে। সার্ধ শতবর্ষে অবনীন্দ্রনাথ ঠাকুর ফিরে দেখা, আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্নভাবে আজকে রিভিজিট করলাম। শেষে একটা ধন্যবাদের পালা থাকে। আজকে আমরা নিশ্চয়ই সকলে ঋদ্ধ হয়েছি আজকের এই বুধমণ্ডলীর কাছ থেকে অবনীন্দ্রনাথের বিচিত্র বর্ণময় জীবনের বিভিন্ন দিক আমরা জানতে পেরে। সেজন্য আজকের অনুষ্ঠানের সমন্বয়কারী আমাদের সকলের প্রিয় শ্রমিক বন্দ্যোপাধ্যায়, তাকে ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং শ্রোতাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ডক্টর সুশান্ত দাশগুপ্ত, নানক গঙ্গোপাধ্যায়, ডক্টর সুমন গুণকে তাদের বহুমূল্যবান বক্তব্য আজকে রাখার জন্য।
ইনস্টিটিউটের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান আমরা রেগুলার অর্গানাইজ করে থাকি। আপনারা যারা আজকে সংযুক্ত হয়েছেন প্রথম, তাদের কাছে আমাদের আহ্বান রইল ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যাবলীর সঙ্গে আপনারা নিশ্চিতভাবে সংযুক্ত হবেন, এই বিশ্বাস আমরা রাখি। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।